হ্যালো বন্ধুরা, আজকে কলমেটেবেল লাস্ট সিজন, তো দেখতে কেউ মিস করবেন না। আর গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। বাড়িতে সৎ বাবা সব সময় আমাকে ধরে মারে, মাকেও ধরে মারে, সব কাজ করে দিই, তবুও আমার ওপর সৎ বাবার নির্যাতন লেগেই আছে। আজ একটু ভুল করে বলে মা অভিমান করে বলেছে, তুই মরে যাস না কেন, এই জন্য চলে এসেছি বাড়ি থেকে। আচ্ছা, আমি তোমার বাবার সাথে কথা বলবো। না, তারা আরো আমাকে মারবে। তাহলে তাকেই মেরে ফেলা উচিত। ঠিক, এমন মানুষদের বেঁচে থাকতে নেই যারা অন্য কারো জীবনের মূল্য বুঝে না। ওকে বাই ব্রো, আমার কাজ আছে। আপনি দারুণ বাইক চালাতে পারেন। এরা কারা হতে পারে? নিলয় নামের লোকটার সাথে এলান মানে বিদেশি ছেলেটা কেন? ওদিকে টয়েন বিদেশি, এলান বিদেশি, ব্যাপারটা কি? আবির এলানের দিকে তাকালো। ছেলেটা বিদেশি। আবির মনে মনে বলল, হ্যালো নিলয় ব্রো, আপনি কি করেন? আপনার মতো পরোপকার। আচ্ছা, দেখে মনে হচ্ছে আমরা অনেক পরিচিত। তুমি করে বলি। ওকে। আবির আর দাঁড়ালো না, বাই বলে সেখান থেকে চলে আসে। নিলয় আর এলান আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আবিরের মাথায় এখন রক্তের নেশা চেপেছে। সে বাইক চালিয়ে ফারিয়ার নাম্বার ট্র্যাক করে সেই লোকেশনের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর সোজা গ্রামে যাবে। সাজ্জাদ, শাহিন, নাইম, ফারাদের সাথে ও দেখা করবে। দেখা করাটা যে ওদের জন্য আজ ভয়ঙ্কর হতে যাচ্ছে তা কেউ কল্পনা করেনি। এদিকে নিলয় মেয়েটাকে গাড়িতে ওঠায়। মেয়েটা কাঁদছে তখনও। নিলয় মেয়েটার নাম জিজ্ঞাসা করে। মেয়েটির নাম সুমি। সে তার সৎ বাবার কাছে থাকে। সৎ বাবার পরিবার সুমিকে প্রতিনিয়ত নির্যাতন করে থাকছে। নিলয় আজ সুমিদের বাড়ি যাচ্ছে। বেশ কিছু সময় পর ওরা তিনজন সুমিদের বাড়িতে এসে পৌঁছালো। 2 তলা একটি বাড়ি। ভিতর থেকে একজন মহিলার আত্মচিৎকার ভেসে ওঠে। সুমি গেটের কাছে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল, ওরা আমার মাকে মারছে, কিছু ভুল হলেই ওরা এরকম করে নির্যাতন করে, আমার মাকে বাঁচান। চিন্তা নেই, আজকের পর তোমার সৎ বাবা কাউকে কিছু বলবে না। নিলয় বাড়ির মধ্যে এগিয়ে যায়। তারপর আবির ফারিয়ার নাম্বার ব্যবহার করা লোকেশনে চলে এসেছে। একটি বিশাল গলি। গলির 2 ধারে ছোট ছোট করে বাড়ি বানানো। বোঝাই যাচ্ছে এটা একটি বেশ্যালয়। বাড়ির সামনে মেয়ে দাঁড়ানো। একজন পুরুষ আসছে, যাকে ভালো লাগছে মেয়ে নিয়ে তার ঘরে চলে যাচ্ছে। আবির বাইক রেখে গলির মধ্যে প্রবেশ করলো। তারপর আবির বাইক চালাচ্ছে। এতক্ষণে পুরো দেশে ছড়িয়ে গেছে খবরটা যে শাপলা ব্যাংকে 100 কোটি টাকা ডাকাতি হয়েছে। কিন্তু কে করেছে তার কোনো হদিশ কেউ পাচ্ছে না। কে বা কারা করেছে সেটাও কেউ জানে না, কারণ ব্যাংকের আশেপাশে সহ ব্যাংকে থাকা সব রকম সিসি ক্যামেরা ড্যামেজ করে নিয়েছে। সবাই বুঝে গিয়েছে ডাকাতিটা প্ল্যান করেই করা হয়েছে, আর এর পিছনে একজন বড় মাপের হ্যাকার আছে। কয়েক বছর আগের ঘটা ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে, তবে এবার ডেভিলের জায়গাতে হ্যাক করছে ভিলেন। আর ভিলেন আরও বেশি ভয়ঙ্কর। আরিয়া বসে আছে, পাশে আমান বসে আছে। ওদের আশেপাশে কয়েকজন লোক দাঁড়ানো। সামনে কাজী সাহেব বসা, আর ওরা সবাই কাজী অফিসের মধ্যে বসে আছে। আমান একজন পতিতাকে বিয়ে করছে। আরিয়া আমানের এমন মহৎ স্বভাবটা খুব বেশি পরিমাণে ভালোবেসে ফেলেছে। আমান আরিয়ার হাত ধরল। পিছনে আমানের অফিসের কয়েকজন বিশ্বস্ত কাজের লোক, বন্ধু বিষ্ণু সহ আরও 2-1 জন আছে। আরিয়ার হাত ধরতেই আরিয়া যেন একটু কেঁপে উঠল, কারণ আরিয়া জানে এই হাত ধরাটা হলো ভরসার। আমান আস্তে গলায় বলল, তুমি এখনও বলতে পারো আমাকে বিয়ে করতে চাও না, তাহলে জোর করে কখনো তোমাকে আমার করে নেব না। আরিয়া নিস্তব্ধ চাহনি দিয়ে আমানের দিকে তাকায়। আরিয়ার চোখে পানি। আমান বুঝে যায় আরিয়াও তাকে ভালোবাসে। আমান একটু মুচকি হাসল। দুজনে বিয়ে করে ফেলে। তারপর নিলয় আর এলান এসেছে মেয়েটার বাড়িতে। 1 তলা একটি বাড়ি। বাড়ির উঠোনে আসতেই ভিতর থেকে মেয়েটার মায়ের চিৎকার শোনা যায়। মেয়েটা দৌড়ে যেতে থাকে ওদিকে। নিলয় আর এলানও যায় সেদিকে। ঘরের দরজা দিয়ে মেয়েটার মাকে পেটাচ্ছে তার বর। মেয়েটা চিৎকার করে ডাকলো, মা, কুত্তার বাচ্চা তোমাকে মারে, ওকে খুন করে দেব আমি। খা মেয়ে,
তুই না মরতে গিয়েছিলি, আবার আসিস কেন? তোর নানার সম্পত্তি যা ছিল আগের জামাইকে দিয়েছি এইগুলোর জন্য তোর মাকে বিয়ে করা। তোর নানা মারার আগে সব অন্যদের দিয়েছে, তোর মাকে কিছুই দেয়নি। তোদেরকে মেরেই ফেলবো, বুঝেছিস? সৎ বাবা সুমির দিকে তাকিয়ে কথাগুলো বলতে বলতে বাইরের দিকে আসতে থাকে। সুমির মা তাহেরা বেগম তার হাজবেন্ড মনসুর মিয়ার পা জড়িয়ে ধরে, কারণ মনসুর মিয়ার হাতে বিশাল লাঠি। সেটা দিয়ে যদি সুমিকে মারা হয় সে আধা মরা হয়ে যাবে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাহেরা বেগম তার বরের পা জড়িয়ে আটকে রাখে। মনসুর মিয়া তাহেরাকে একটা লাথি দেয়, নিচে ফেলে দিয়ে দরজা খুলে বাইরে বের হয়ে আসলো। কোনো দিকে না তাকিয়ে সোজা সুমির কাছে গিয়ে দাঁড়ালো। সুমির চুল ধরে উঠোনে এনে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে তাকে যখন মারতে যাবে তখনই দেখে সুমির পিছনে দুজন লোক দাঁড়িয়ে আছে। একজন বেশ সাদা চামড়ার ছেলে, আরেকজন স্বাভাবিক সুন্দর দেখতে। মনসুর মিয়ার এসবে কোনো মাথা ব্যথা নেই। সে ভেবেছে এরা দুইজন তার প্রতিবেশী, ঝামেলা দেখতে আসছে। মনসুর মিয়া বলল, কি ব্যাপার, তোরা এখানে মারামারি দেখতে আসছিস? খা, মেয়েকে আজ মেরেই ফেলবো। তোরা যা, অনেক ঝগড়া দেখেছিস। আমরা তো এখান থেকে এইভাবে যাব না। মানে ওই কি কোস তোরা? নাথিং টু সে, বাট ওয়াজ ইজ সামথিং। হালারপো, মজা নিতেছস? নিলয় কোনো কথা বলল না, একটু হাঁটু ভাঁজ করে নিচু হয়ে নিল। তারপর পায়ের কনভার্স জুতো থেকে সে নিজের সেফটিতে রাখা পিস্তল বের করে হাতে নিল। এলান ও মনসুর দুজনেই অবাক আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। মনসুর বলে, কে তো আপনারা কে? নিলয় প্রশ্নের জবাব দিল না। সে ট্রিগার ধরে সোজা মনসুরের দিকে তাক করল। ভিতর থেকে দৌড়ে তাহেরা বেগম আসে। নিলয়ের সামনে হাত জোর করে বসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, দয়া করে লোকটাকে মেরো না। তার তো কোনো দোষ নেই। বাচ্চা একটা মেয়ে থাকা সত্ত্বেও কে আমাকে বিয়ে করবে? আমার বাবা হয়তো তাকে বলেছিল কিছু দেবে, কিন্তু বাবা দেয়নি, তাই ওনার রাগ হয়েছে। আমাদেরকে মেরে যদি ওনার রাগ কমে তাহলে মারুক, মেরে না ফেলা অবধি তো ওনার সাথে থাকতে পারবো। মরে গেলেই তো সব শেষ। তাকে মেরো না দয়া করে। ভাই, তাকে মাইরেন না, কারণ আমার মা এখনো ওনার স্ত্রী। এমনিতেই তিনি ডিভোর্সি ছিলেন। উনি মরলে আমার মা বিধবা হবে। চলে যান আপনারা। নিলয় পিস্তল নামিয়ে নিল। মনসুর মিয়ার কাছে এসে দাঁড়ালো। কিছু বলার আগেই পিস্তলের হাতলের পিছন দিয়ে গালে একটা বেশ জোরেই ঘুষি দিল মনসুরকে। মনসুর এক পাঞ্চে দূরে গিয়ে পড়ে। নিলয় পিস্তলে ট্রিগার টেনে বলল, শালা হারাম কর, সম্পর্ক বুঝিস, ভালোবাসা বুঝিস? তাকিয়ে দেখ ওদের দুজনকে, তাকিয়ে দেখ কতটা নির্যাতন করেছিস। ওনাদের খোলা পিঠের দিকে তাকা, তোর মারের দাগ পড়ে আছে। আল্লাহ তোর হাত পা সব দিয়েছে। শ্বশুর বাড়ি থেকে পাওয়ার ধান্দা বাদ দিয়ে কষ্ট করে খাবারের টাকা জোগাড় কর, দেখবি সেটাতে আল্লাহ বকরত দিচ্ছে। এভাবে কারো উপর নির্যাতন করবি তা তো হবে না। তোকে মারবো, না হয় এখনই পুলিশকে ডাকবো, দেখি তোর কোন বাপ আছে তোকে বাঁচাতে পারে। যাদেরকে এই নির্যাতন করলি তারাই তোকে বাঁচানোর জন্য কাঁদছে। তুই তো বহুত হারামি রে, তোর হাত দুটো কেটে ফেলবো, তারপর দেখি তোকে কে সাহায্য করে আর কাকে তুই নির্যাতন করিস। শোন, কুকুর স্বভাবের মানুষেরা কি করে জানিস? দুর্বলদের উপর নির্যাতন ক্ষমতা দেখায়। তুই যাতে মানুষ হলেও তোর মধ্যে কুকুরের ন্যায্য সব কিছু ভরা। তোকে তো আমি মেরেই। বাবা, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পেরেছি সব দোষ আমারই। আমি এতদিনে এসব কিছু উপলব্ধি করতে পারিনি। তাহেরা, আমাকে মাফ করে দাও। সুমি, তুইও মাফ করে দে। ওরা দুজন দৌড়ে পাশে আসে। মনসুর ওদেরকে জড়িয়ে নেয়। তিনজন কাঁদছে। নিলয় এক পা দুপা করে পিছোতে থাকে। এলান বলল, বস, লোকটা যদি আবারও ওদেরকে নির্যাতন করে? করবে না। কিভাবে বলছো তুমি? সব চোখের পানি কখনো মিথ্যে বলে না। কিছু চোখের পানি ভিতর থেকে ভালোবাসা প্রকাশ করে। নিলয় এলানকে নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর
মায়া সোফাতে হেলান দিয়ে বসে আছে, অপেক্ষা করছে রিশানের জন্য। আবিরের কথা সে আর ভাববে না, কারণ আবির এখন মায়ার অতীত হয়ে গিয়েছে। মানুষ বড়ই বিচিত্রময়, অবিভক্ত আকর্ষণে কতই না ছন্দবিলাস, কিন্তু বিভক্তের পর সব কিছুই বিষাদগ্রস্ত। আমি ভালো থাকবো ভেবে সবাই মানিয়ে নিতে শেখে। কলিং বেল বেজে ওঠে। মায়া শব্দ শুনেই বসা থেকে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি দরজা খুলল। তাকিয়ে দেখে রিশান এসে দাঁড়িয়েছে, হাতে এক গাদা আইসক্রিম বক্স, পুষ্পতোড়া। মায়া আইসক্রিম প্রেমী, আবির খুব ভালো করে জানতো সেসব, কিন্তু রিশান জানে না, তবুও মায়ার জন্য এনেছে। মায়াকে দেখে সে জড়িয়ে ধরতে চাইল। মায়া আপাতত না করে দিয়ে বলে, আগে ভেতরে আসুন, হাত থেকে এসব রেখে ফ্রেশ হয়ে নিন। আর এত কিছু এনেছেন কেন? তোমার জন্য, আর থ্যাঙ্কস আমি কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিলে। কাছের মানুষদের ধন্যবাদ দিতে নেই, এতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জানো তো মায়া, খুব ইচ্ছে ছিল এমন একটা বউ পাওয়ার, যে আমার জন্য অপেক্ষা করবে, আমাকে সাজিয়ে গুছিয়ে দেবে। রিশান কথাগুলো বলেই মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে। মায়া আইসক্রিমগুলো ফ্রিজে রাখছিল, রিশান এসে জড়িয়ে ধরে। মায়া স্ট্যাচু হয়ে গেল। রিশান কিছু না বলে মায়ার গালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। মায়া চোখ বন্ধ করল। চোখের সামনে সে আবিরকে দেখতে পায়। আবির হাঁটু ভাঁজ করে বলেছিল, মায়া, খুব ইচ্ছে আছে তোমাকে ব্যস্ততা রেখে আমি দৌড়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরব। আমার ডান হাত তোমার ডান হাতের আলিঙ্গনে মিশে থাকবে, বাম হাত দিয়ে তোমার শাড়ি পরা খোলা পেটে আস্তে করে ভালোবাসার কম্পনতায় হাত বোলাবো। তুমি একটু কেঁপে উঠবে। আমার ঘামে ভেজা শার্টের সহিত আমার বুকে তোমার খোলা চুলের উন্মাদনায় পিঠ লাগাবে। আমি আরও শক্ত করে তোমাকে জড়িয়ে ধরে আমার কাছে টেনে নেব। তোমার কানের ঠিক নরম লতিতে আলতো করে ঠোঁট দিয়ে কামড় বসিয়ে ভালোবাসা সৃষ্টি করব। তুমি কিঞ্চিত লজ্জাবোধে আমাকে প্রেমের বকা দেবে। আমি তোমার নরম গালে চুমু এঁকে দৌড়ে চলে আসব। থাকবে আমার সেই আকর্ষণতাই ভালোবাসার পাখি হয়ে। মায়ার পায়ে আইসক্রিম গলে পড়তেই সে লাফ দিয়ে উঠল। তাড়াতাড়ি সেগুলো ফ্রিজে রেখে চোখের পানি মুছে নেয় মায়া। তারপর খাবার টেবিলে রিশানের জন্য খাবার বাড়তে থাকে। কি অদ্ভুত তাই না, জাগতিক নিয়ম। কারো জন্য স্বপ্ন দেখা হয়, কিন্তু বাস্তবে থাকে অন্য কেউ। স্বপ্নে থাকা মানুষটা কেবল শুধু স্বপ্নই থেকে যায়। মানুষ হত্যা করলেও তার স্মৃতি হত্যা কখনো করা যায় না। আবির ফারিয়ার গলির মধ্যে প্রবেশ করে। এগিয়ে আসতে থাকে ও। অনেক মেয়েরা আবিরকে ডাকলো, কিন্তু আবির কারো দিকে তাকালো না। ফারিয়ার কাছে যায়। তাদের বস একজন মেয়ের সামনে ফারিয়া দাঁড়িয়ে থাকে। ফারিয়ার গালে একটা চড়ের দাগ। লিডার মহিলাটি বলল, ওই মা, এত টাকা কম দিলি কেন? আজকাল কি ভালো পারো না, নাকি ব্যথা লাগে? বিটি, কাম করো বুঝলা, ভাত আর তো হইব না, কাম করে খাও। আবির সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে 10,000 টাকার একটা বান্ডিল মহিলার দিকে ছুঁড়ে মারল। সবাই আবিরের দিকে তাকিয়ে থাকে। মহিলাটি আবিরের মতো একজনকে টাকা ছুঁড়ে মারতে দেখে উত্তেজিত হয়ে বলল, বেটা, তুই তো আজ আমাদের নগরের বড় কাস্টমার। দেখ তো কোন প্রস্টিটিউটরে তোর ভালো লাগে, সবগুলো নিতে চাইলেই তোর। ফারিয়া, চলো। আবির কারো কথায় পাত্তা দিল না। ফারিয়ার হাত ধরে সে সেখান থেকে বের হয়ে আসতে থাকে। পিছন থেকে লিডার মহিলাটি বুঝতে পারে ফারিয়া একেবারে চলে যাবে, তাই সে বলল, ওটার দাম একটু বেশি ছিল, 5 লাখ। আবির ব্যাগ থেকে টাকা বের করে মহিলার মুখের উপর ছুঁড়ে মারে। তারপর একটা পেপার নিয়ে মহিলার হাতে কলম দিয়ে সাইন করিয়ে নিল। কাগজটা হাতে নিয়ে সে ওখান থেকে ফারিয়ার হাত ধরে বের হয়ে আসলো। ফারিয়া অবাক নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। বাইকের কাছে এসে ফারিয়াকে ইশারায় বাইকে উঠতে বলল। সেখান থেকে বের হয়ে আবির শহর ছেড়ে বেশ কিছু দূর একটি ছোট শহরে নিয়ে আসলো। ফারিয়াকে গাড়ি থেকে নামালো আবির। ফারিয়া এতক্ষণ কোনো কথা বলেনি। সে শুধু অবাক হয়েই আবিরের কথা ভেবেছে। ফারিয়াকে বাইক থেকে নামিয়ে সে সামনে দাঁড়ালো। ফারিয়া বলল, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। ফারিয়া, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। কয়েক মাস হলো তার বিয়ে হয়ে গেছে। মানুষ হত্যা করলেও তার স্মৃতি হত্যা করা যায় না।
আমিও পারছি না, কিন্তু আমি জেদি খুব, আমি পারবো না। যাই হোক, আমার ব্যাপারে অজানায় থাকুক, কিছু মানুষ আসে যারা খুবই স্পেশাল হয়ে থাকে, আর সেই স্পেশাল মানুষগুলো সবার থেকে আলাদা হয়। মাকড়সা তার জাল অ্যাবান্ডন জায়গাতে কেন বানায় জানো? কারণ তার জাল যেন কেউ নষ্ট না করে। মানুষ কেন কাউকে ভালোবাসে জানো? কারণ মনের খোরাক পূরণে। কিছু মানুষ ভিন্ন রকম, আর সেই ভিন্ন রকম মানুষদের ব্যাপারে অজানা থাকা ভালো। সবাই তো তার পরিচয় বাড়িয়ে বাড়িয়ে বলে, আর এই আবির কখনো তার পরিচয় বলে না। সবাই প্রকাশ্যে হিংস্রতা দেখায়, আর আমি দেখাই সবার আড়ালে। এই নাও টাকা, এখানে 1 কোটি টাকা আছে। এই ছোট শহরে যে কোনো একটি বাড়ি তুমি পেয়ে যাবে, থাকবে। শোনো, জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না। জীবন কোনো একটা সেন্টেন্স বা বাক্য নয় যে তাকে ফুলস্টপ দিয়ে থামিয়ে দেবে। জীবন হলো একটা আলো, দিনেও জ্বলে রাতেও জ্বলে। তাই সেই আলোকে নিভতে দেওয়া উচিত না। জীবনকে বারবার গুছিয়ে নিতে পারা মানুষগুলো হয় দার্শনিক। জীবন শুরু করো। ভালোর উদ্দেশ্যে কিছু খারাপ গোপন রেখে মিথ্যে বলে নতুন করে বাঁচাটা অন্যায় না। অন্যায় হলো নিজেকে তিলে তিলে মেরে ফেলা। সময় হলো তোমার কাজের ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা নেই। তোমার মতো বাকি সব মেয়েদেরকে ঠিকই নতুন করে জীবন শুরু করিয়ে দেব ইনশাল্লাহ। ভালো থেকো। আরেকটা কথা, প্রিয় মানুষ চলে গেলে জীবন থেকে তাকে ডাকবে না। ডাকবে তখনই যখন তুমি তাকে আজীবন ধরে রাখার ক্ষমতা অর্জন করবে। ভালো থেকো। হয়তোবা আবার নয়তোবা দেখা হবে। আবির বাইকে বসলো। হেলমেট পরে সে সেখান থেকে ফুল স্পিড তুলে চলে আসে। আবিরের এখন একটাই উদ্দেশ্য, সাজ্জাদ, হায়দার, হান্নুদেরকে মেরে ফেলবে। তারপর সে নিজেই নিজের সত্তাকে মেরে ফেলবে। কিন্তু তার আগে তার মা আর বোনের শুয়ে থাকা জায়গাটা নিয়ে নেবে। ভোর হতে আরেকটু সময় বাকি। পুরো দেশ এখন একটা খবরে আঁতকে উঠেছে, ব্যাংক ডাকাতি। কিন্তু কে করেছে কেউ জানে না। ওদিকে বড় জঙ্গলে নিলয় আর এলান এসেছে। একটি কারভেন দেখতে পেয়ে দৌড়ে আসে। সেখানে একটি লকার রাখা, ব্যাংকের লকার। নিলয়দের সন্দেহ ঠিক, হ্যাকার টাকা নিয়ে সোজা এই জঙ্গলেই এসেছিল। কারণ বড় লকার নিয়ে সে বেশি দূর যেতে পারত না। কিন্তু এখানে প্রমাণ পাওয়ার মতো কিছুই নেই। নিলয় পুলিশদেরকে ইনফর্ম করে দিয়েছে, সবকিছু একবার চেক করে চলেই আসবে। তখনই এলান ডাকলো নিলয়কে। নিলয় তাড়াতাড়ি এলানের কাছে যায়। এলান ফোনের টর্চ জ্বালিয়ে কিছু একটা দেখিয়ে বলল, হোয়াট ইজ দিস বস? দেখি কি ওটা, তুলো। নিলয়ের হাতে দিল এলান একটি ব্রেসলেট। তবে ব্রেসলেটটা খুব চেনা চেনা লাগছে নিলয়ের, কিন্তু তেমন মনে করতে পারছে না। আপাতত সে ওটা পকেটে নিয়ে সেখান থেকে চলে আসে। সাজ্জাদ মাত্র বাসায় এসেছে। সাজিকা তার শ্বশুরের ঘর থেকে ক্লান্ত শরীর নিয়ে বের হয়ে আসলো। সাজ্জাদ নেশায় চুর হয়ে আছে। সাজিকার দিকে কোনো খেয়ালই নেই। সে বিছানায় গা এলিয়ে দেয়। সাজিকা কিছু না বলে সাজ্জাদের পা থেকে শু, গা থেকে কোট খুলতে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে প্রীতি ব্যালকনিতে বসে আছে। এখনও রাতের অন্ধকার কাটেনি। কিছুটা আলো ছড়াছড়ি করছে প্রকৃতির মাঝে। ফজরের আজান অনেকটা আগে হয়ে গিয়েছে। পাড়ার ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়ার জন্য বেরিয়েছে। কারো হাতে কোরআন শরীফ, কারো হাতে আলিফ বা তা ছায়ের বই। পিচ্ছি ছেলেদের মাথায় সাদা টুপি, মেয়েদের মাথায় হিজাব। প্রীতি অনেকদিন পর এমন দৃশ্য দেখল। আজ কেমন যেন ওর নিজের মনের দিক থেকে অন্যরকম লাগছে। খুশির বাতাস যেন ওর গায়ে এসে পড়ছে। ফুরফুরে মনটা আবিরের কথা মনে করিয়ে দেয়। আজ সকালটা যেন কেমন অন্যরকম লাগছে প্রীতির কাছে। সে কারণ খোঁজার চেষ্টা করতে গিয়েও ব্যর্থ হয়। হঠাৎ সে প্রীতি 3তলা বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। উত্তরি বাতাস আসতে শুরু করেছে। বোঝা যাচ্ছে বৃষ্টি আসার আহ্বান প্রকৃতির মাঝে যেন ফোনের মতো মিস কল দিয়ে জানিয়ে দিচ্ছে। প্রীতির আজ একটু খুশি খুশি লাগছে। হঠাৎ ওর কানে একটি বাইকের শব্দ ভেসে আসলো। বেশ জোরেই বাইক চলছে যেন। প্রীতি শব্দের সংলাপ ছোঁয়ার চেষ্টায় ভিতের দিকে তাকালো। একজন হেলমেট পরে ওদের বাড়ির দিকে এগিয়ে আসছে। হয়তো কোনো পথিক যে বাইক নিয়ে সাত সকালে কোথাও যাচ্ছে। প্রীতি পাত্তা না দিয়ে বাড়ির ভিতরের দিকে ফিরতেই যাবে।
সে সময় বাইকটি শাঁসা করতে করতে আবিরের বাড়ির নারকেল পাতার বেড়া দেওয়া মেন ফটকের সামনে এসে থামল। প্রীতি দৌড়ে রুমে প্রবেশ করে উত্তরের জানালার কাছে গেল। জানালার পাটা খুলে দিতেই আবিরের বাড়ির গেটটা ওর চোখে পড়ল। বাইক থেকে আবির নামলো, মাথায় তখনও হেলমেট। হেলমেট যখনই খুলতে যাবে তখনই ওর ফোন বেজে ওঠে, তাই হেলমেট না খুলে সে পকেট থেকে ফোন বের করে। তাকিয়ে দেখে টমাসের নাম্বার থেকে কল এসেছে। আবির রিসিভ করলো। ওপাশ থেকে টমাস বলল, হ্যালো ভিলেন, আই এম কামিং টু বাংলাদেশ। বাংলাদেশ থেকে আমরা আমাদের কাজ করব, নাসার সিস্টেম তোমাকে দিয়ে হ্যাক করাবো। ওয়েট অ্যান্ড সি, টুডে আই উইল কাম। টমাস ফোন কেটে দেয়। আবির কিছুটা অবাক হলো, কারণ ওর প্ল্যান ছিল অন্য কিছু। টমাসকেও সে ব্যবহার করবে, কিন্তু না, টমাস এখন আবিরকে ব্যবহার করতে যাচ্ছে। আবির আপাতত মাথা থেকে এসব চিন্তা বাদ দিয়ে বাড়ির মেইন গেটের দরজা ঠেলে দিয়ে খুলে নিল। দরজার বেড়া বাঁশের চটা দিয়ে বানানো। আবির দরজা খুলে দিয়ে আবারও বাইকের উপর বসলো। বাইক স্টার্ট দিয়ে ও ভিতরে প্রবেশ করে। প্রীতি বেশ আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে বাইকারের দিকে। 5:30 বাজে, সকাল এখন। এত সকালে আবিরের বাড়িতে এমন দামি পোশাক আর দামি বাইক নিয়ে কে আসবে? আর কারো কাছে অনুমতি না নিয়ে কোনো দিক না তাকিয়ে সোজা বাড়ির মধ্যে প্রবেশ করলো। প্রীতিকে বিষয়টা বেশ ভাবায়। প্রীতি তাড়াতাড়ি জানালা বন্ধ করে দৌড়ে বাড়ি থেকে বের হয়। 1 মিনিটের মধ্যে সে বাড়ির বাইরে আসে। একটা লাঠি নিয়ে সে তাড়াতাড়ি আবিরদের বাড়ির মধ্যে প্রবেশ করলো। বাইকারটি তখনও মাথায় হেলমেট পরে বাড়ির এদিক সেদিক তাকাচ্ছে। বাড়ির সামনে চালের টালি অনেকগুলো খসে পড়েছে। বৃষ্টির কারণে ভিতের মাটিগুলো যেন গলে গেছে। বাড়ির সামনে একটি পাতাবাহার গাছ ছিল, সেটা বেশ ভালোভাবেই পরিচর্যা হয়েছে। প্রীতি পিছনে দাঁড়িয়ে লোকটার মতলব বোঝার চেষ্টা করলো। ভালো ঠেকছে না দেখে প্রীতি লাঠি তুলে মাথায় মারার সময় বলা শুরু করে, এই ছেলে, কে আপনি? এভাবে চোরের মতো অন্যের বাড়িতে? প্রীতি পুরো কথাটা শেষ করতে পারল না। আবির বুঝে গিয়েছিল ওর পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, তাই আগেই হেলমেট খুলতে খুলতে পিছনে ঘুরে দাঁড়ায়। আর এমন সময় ওর মাথায় আস্তে করে লাঠির বাড়ি পড়ে। মাথায় হালকা আঘাত পেয়ে আবির হাত দিয়ে বলল, আরে মারবি নাকি? এত জোর হয়েছে কবে তোর হাতে? প্রীতি যেন লাফ দিয়ে উঠল। হাত থেকে কখন যে লাঠি পড়ে গেছে প্রীতি খেয়াল করেনি। সে স্তব্ধ হয়ে সামনে দাঁড়িয়ে থাকা আবিরের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। আবিরকে সে আজ দেখবে কখনো কল্পনাতেও মনে করেনি। আবির প্রীতির হাঁ হয়ে তাকিয়ে থাকা দেখে বলল, কি ব্যাপার, কুমিরের মতো করে তাকিয়েছিস কেন? আসতে না আসতে আমাকে পিটানো শুরু করেছিস? বলছি বাড়িতে কি রোজ মাংস খাইতি? এত জোরে কেউ মারে? প্রীতি মন্ত্রমুগ্ধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ওর দিকে ইশারায় প্রশ্ন করে, কি হয়েছে? প্রীতি কোনো কথা বলল না। আবির ভালো করে তাকায়। প্রীতির চোখ ছলছল করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রীতির চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়া শুরু করলো। আবির কিছু বলার আগেই সে লাফ দিয়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়ে বলল, তুই এসেছিস? এতদিন কেন আসিসনি? জানিস তোকে কতটা মনে করেছি আমি। রোজ এখানে এসে বসে থাকতাম, তোকে খুঁজতাম, ভুলে যেতাম তুই যে নেই, তবুও খোঁজার চেষ্টা করতাম। তোকে আর যেতে দেবো না আমি। ওরে পাগলি, কাঁদছিস কেন? মরিনি, বেঁচে আছি বলেই ফিরে এসেছি। তুই মরার কথা বলিস কেন? আমাকে ছেড়ে তোকে কোথাও যেতে দেবো না। বুঝেছি, ছাড়। আজকে তুই ঝাড়ি দিয়ে কথা বলছিস না কেন? তোর ঝাড়ি, তোর বোকাগুলো আমি যে ভীষণ মিস করি। আবির প্রীতিকে ছাড়িয়ে নিল। প্রীতি আবিরের দিকে তাকালো। কপালে হালকা ফুলে গেছে। প্রীতি হাত দিয়ে ছুঁয়ে দিতে যাবে, তার আগে আবির থামিয়ে দেয়। প্রীতির হাতে হেলমেট ধরিয়ে মা আর বোনের কবরের কাছে গেল। কবরের দিকে কিছু সময় তাকিয়ে থাকতেই চোখ দিয়ে পানি পড়া শুরু করে আবিরের। কবরের মাটিতে হাত বুলিয়ে আবির দোয়া করল। তারপর সেখান থেকে উঠে প্রীতির কাছে গিয়ে বলল, ডাক তোর বাবার, তোর ছোট চাচাকে, সাথে ওনার ছেলে আর উকিলকেও ডাকতে বলবি। ওনাদের 2 কোটি টাকা আমি দেব, প্রয়োজনে জমিটা আমার হবে। তুই টাকা এনেছিস? না হলে এখানে আসতাম না কখনো।
এত তাড়াতাড়ি তুই টাকা জোগাড় করলে কি করে? হ্যাক করে। তোকে মিথ্যা বলবো না, আবার তোকে এই ব্যাপারে বেশি কিছুও বলবো না। সর সামনে থেকে, এক এক করে সব শোধ নেব। সাজ্জাদের সাথে আজ দেখা হবে। আবির কথাগুলো বলে প্রীতির সামনে থেকে চলে যায়। আবির বাড়ির বাইরে থেকে বের হলো। তারপর অর্ক গাড়ি নিয়ে বের হয়েছে। রিফাতকে মাত্র 10 কোটি টাকা দিয়েছে, আর বাকি টাকা সে সব নিয়ে নতুন শহরের দিকে এগিয়ে যায়। রিফাতও সাথে আছে। রিফাত কিছুই বুঝতে পারছে না অর্ক কোথায় যাচ্ছে। সে শুধু প্রশ্ন করেছিল অর্ককে, কোথায় যাচ্ছি আমরা? আপাতত এই শহর থেকে বের হব, অন্য কোথাও টাকাটা রাখবো, তারপরে দেখা যাবে। অর্ক গাড়ির স্পিড তোলে। গাড়িটা বেশ গতিতেই এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটি কালো রঙের বাইক ওদের থেকেও আরও বেশি স্পিডে অর্কদের গাড়ির সামনে বেশ কিছুটা দূরে গিয়ে থামার সিগন্যাল দেয়। আড়াআড়িভাবে বাইকারটি তার বাইক রাখলো রাস্তার মাঝখানে। অর্ক তাড়াতাড়ি ব্রেক কষল গাড়িতে। ওর ফোনে মেসেজ টিউন বেজে ওঠে। অর্ক গাড়ি থেকে নামার আগে মেসেজটি চেক করলো। হ্যালো অর্ক, তোমার লোকেশন ট্র্যাক করা আমার কাছে কঠিন ব্যাপার না। আমি তোমার সব খবর জানি। তোমরা মিলে শাপলা ব্যাংকে যে ডাকাতি করেছো সেটা আমি অনেক আগের থেকেই জানি। তোমাদের কাছে এখন 90 কোটি টাকা আছে, সেটা আমাকে দিয়ে দাও। আর আমাকে চিনতে পারছো তো? তোমার ফোনে অচেনা নাম্বার থেকে মেসেজ করতাম, সে আমি। টাকাটা আমাকে দিয়ে দাও, প্রয়োজন মতো তুমিও পাবে। আর না হলে বুঝতেই পারছো কি হতে পারে তোমাদের। অর্ক মেসেজটা পড়ে। সে বুঝে যায় সামনে থাকা লোকটা আসলে কে। মুখে কালো হেলমেট, হাতে পায়ে কালো মোজা। অর্কদের দিকে হেঁটে আসতে থাকে। রিফাত বলে, কে উনি? আর এভাবে তুই নার্ভাস হচ্ছিস কেন? অর্ক কোনো কথা বলল না। সে গাড়ি থেকে নেমে পেছনে ডিকির কাছে যায়। অচেনা ব্যক্তিটি ক্রমশ ওদের কাছে আসে। অর্ক ভয় পেয়ে টাকাগুলো বের করে ব্যাগসহ ব্যক্তিটার দিকে এগিয়ে দেয়। রিফাত কিংবা অর্ক কেউ এই অপরিচিত ব্যক্তিকে চেনে না। ব্যক্তিটি টাকার ব্যাগ নিয়ে অর্কের দিকে তাকালো। লোকটা মনে মনে হাসছে, কারণ অর্কের চোখে মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ ব্যক্তিটি স্পষ্ট দেখতে পারছে। ব্যক্তিটি কিছু সময় অর্কের দিকে তাকিয়ে সেখান থেকে খুব দ্রুত চলে যায়। 1 মিনিটের মধ্যেই বাইক নিয়ে সর্বোচ্চ গতিতে সেখান থেকে যেন অদৃশ্য হয়ে যায় আগন্তুকটি। অর্ক যেন হাঁফাচ্ছে। রিফাত তাড়াতাড়ি বের হয়ে আসলো। কি হয়েছে? কেউ তোর টাকাগুলো এভাবে নিয়ে গেল? তুই কিছু বললি না? তোর লোক নাকি? আমি নিজেই তাকে চিনি না। মানে কি? আমি তো ভাবলাম তোর পরিচিত কি হবে, তাই কিছুই বলিনি। কিন্তু তোর চোখ মুখ দেখে মনে হচ্ছিল তুই ভয় পেয়ে আছিস। কেন? আমি সত্যি বলছি, আমি তাকে চিনি না। ও ছেলে নাকি মেয়ে সেটাই তো জানি না, বোঝাও যায়নি। কখনো কথা হয়নি, শুধু সে আমাকে মেসেজ পাঠাতো। এটা শিওর সে এসছিল, সে নিলয় ভাইকে মারতে চায়। আর নিলয়ের মতো করে সব কিছু নিজের করে নিতে চায়। নিলয় থাকলে সে পারবে না, কারণ নিলয় তাকে বাধা দেবেই। ওর প্রথম মেসেজেই ইঙ্গিত এটাই ছিল। কিন্তু তুই তো নিলয়ের লোক, তাহলে কেন তাকে বেছে নিলে? আসলে কিভাবে আমি জানি না, লোকটা আমার ব্যাপারে জানে। তোর ব্যাপারে জানে? কি জানে বল। আমিও নিলয়কে সরাতে চাই, আর এটা কেউ না জানলেও ওই আগন্তুক জানে। কি? কেন সরাতে চাস? আর সে জানলো কি করে? নিশ্চিত তোর পরিচিত কি হবে। আসলে আমিও বড়লোক হতে চাই নিলয়ের থেকে, তাই নিলয়ের থেকে চলে এসে তোকে আর আবিরকে নিয়ে আমি বড়লোক হওয়ার মিশনে নামি। কিন্তু মাঝখান থেকেই আগন্তুক সব কিছু জেনে যায়। তোকে সবচেয়ে বেশি কে জানে? নেহা ভাবি, কারণ ওনার সাথে সখ্যতা গড়ে উঠেছিল। নেহা নয় তো? ধুর, এটা কখনো সম্ভব না। নেহা কেন হবে? বাদ দে, আবিরকে খুঁজে বের কর। টাকা ম্যানেজ করতে হবে আমাদের, তাকে সবটা বলতেই হবে। চল, ভেবে লাভ নেই আর। অর্ক আর রিফাত সেখান থেকে চলে আসে। ওদিকে এলান বসে আছে নিলয়ের পাশে। পিছনে মাসুম আর সিয়াম দাঁড়িয়ে আছে।
নিলয়ের হাতে একটি ব্রেসলেট। কেমন যেন একটু চেনা চেনা মনে হচ্ছে ওর। বেশ কিছু সময় ধরে হাতে নিয়ে নাড়িয়ে দেখছে। হঠাৎ এলানের একটি ফোন আসে। নিলয়ের দিকে তাকিয়ে বলল, বস, রবার্ট স্যারের ফোন আসছে। ওকে, কথা বলে আসো। এলান চলে যায় সেখান থেকে। নিলয় ব্রেসলেটটি হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। মাসুম আর সিয়ামের দিকে তাকিয়ে বলল, নেহা কোথায়? জানি না ভাই, খুব সকালে বের হয়েছিল, এতটুকু জানি। ব্রেসলেটটা কেমন যেন চেনা চেনা লাগছে। আমারও চেনা মনে হচ্ছে। অর্ক কোথায়? সে কেন আসছে না? কাল রাতে ডেকেছিলাম, আসেনি। কাহিনী কি ওর? মনে পড়েছে, ব্রেসলেটটি অর্কের। নেহা ভাবি তাকে ভাই হিসেবে পরিয়ে দিয়েছিল গিফট করে। কি মানে? তুই শিওর এটা অর্কের? আমাদেরও দিয়েছিল। তুমি ছিলে না সেদিন? নেহা ভাবি পরিয়ে দিয়েছিল। দেখো নিচে এন লেখা, মানে ব্রেসলেটটি পরলে তোমার কথা যেন স্মরণ থাকে, সেজন্য এন দেওয়া। নেহা ভাবিও পরে। তুমি এটা কোথায় পেয়েছো? পেয়েছি। বস, রবার্ট স্যার দেশে আসছেন আজকে বিকেলেই। মানে তিনি আপনার সাথে সরাসরি দেখা করবে। কিছুক্ষণ পর বের হবেন। এখানে এসে তিনি সব কিছু বলবে। কেউ কোনো কথা বলল না। ওদিকে টমাস অলরেডি বের হয়ে পড়েছে বাংলাদেশে আসার জন্য। সরাসরি সে ভিলেনের সাথে দেখা করবে। ভিলেনকে এখন তার প্রয়োজন, কেননা টমাসের ব্যাংক হ্যাক করার ইঙ্গিত দিয়েছে ব্ল্যাক উইজার্ড। উইজার্ডকে খুঁজে বা তাকে থামানোর জন্যই ভিলেনকে দরকার। ওদিকে রবার্টও চিন্তিত। ওর স্যাটেলাইট হ্যাক করার হুমকি দিয়েছে ব্ল্যাক উইজার্ড, যার জন্য রবার্টের দরকার একজন দক্ষ হ্যাকার। আর সেটা ওর লোক মানে এলান খুঁজে পেয়েছে। রবার্ট আসছে ডেভিলের কাছে। ডেভিল পারবে সব কিছু থেকে তাকে বাঁচাতে। কিন্তু প্রশ্ন হলো ব্ল্যাক উইজার্ডটা কে, আর সে আসলে কি চায়? এখন আসল খেলোয়াড় হলো ব্ল্যাক উইজার্ড। নিলয়, কাউকে খুঁজে বের করতে পেরেছো? তেমন কিছু জানা যায়নি। মাসুম, অর্ক কোথায়? যাই না, তবে ডাকতে হবে। ডাক। ওর সাথে বোঝাপড়া আছে। তোরা কেউ জানিস আমি এই ব্রেসলেটটা কোথায় পেয়েছি? না তো, কেন? জঙ্গল থেকে যখন ব্যাংক হ্যাকারদের পিছনে যাই, তখন জঙ্গলে একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখি। ওটার কাছে যেতে আশেপাশে খুঁজে আমি এই ব্রেসলেটটা পাই। বস, আর একটা জিনিস পেয়েছিলাম, আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম। এলান কথাটা বলে পকেট থেকে কি যেন একটা বের করে। সবাই সেদিকে তাকায়। দেখে এলান একটি 1000 টাকার নোট বের করে সামনে ধরল। নতুন 1000 টাকার নোট। টাকাটা আমি ওখান থেকে পেয়েছি, মানে যেখানে পিকআপ ভ্যানটি রাখা ছিল। আমি শিওর ব্রেসলেট যার, টাকাটাও তার। হয়তো টাকা বের করতে গিয়ে ব্রেসলেটটি সেখানেই পড়ে যায়। মাসুম, অর্কের সাথে দেখা কর। আমার ওকে চাই, খুব দ্রুত। অর্ক কি করেছে? সবাই ঘুরে নেহার দিকে তাকায়। নেহাকে দেখে মাসুম প্রশ্ন করে, ভাবি তুমি এত সকালে কোথায় গিয়েছিলে? কোথায় আবার, বাড়িতেই তো ছিলাম। তোমাকে দেখেছিলাম তাড়াতাড়ি বের হতে। কোথাও যায়নি। লাবণ্য, এখন কি শীতকাল? মানে শীতকাল কেন হবে? কি বলছো তুমি? আচ্ছা, আমাকে কি অনেক বোকা মনে হয় তোমাদের? বোকা কেন মনে হবে? তাহলে আমি মানুষ চিনতে বোকামি কেন করছি? কি বলো বস এসব? বাদ দে। কিন্তু এখানে শীতকালের কথাটা কেন আসলো? নেয়া হাতে মোজা পড়ে আছে, কালো মোজা। ভাবলাম শীতকাল এখন। নিলয় কথাটা বলে থামলো। সবাই নেহার দিকে তাকায়। নেহার হাতে কালো মোজা পরা, কিন্তু সে কেন পড়ে আছে এটা নেহা ছাড়া কেউ জানে না। লাবণ্য প্রশ্ন করে, নেহা, তোমার হাতে এটা কেন? হঠাৎ মোজা পরার কারণ কি? নেহা কোনো কথা বলল না। সে সবার দিকে তাকালো। কি করবে বা কি বলবে নেহা বুঝতে পারছে না। সে ডান হাত দিয়ে মুখের উপর থেকে চুল সরিয়ে হাত পিছনে করল। লাবণ্য কয়েক মিনিট পর নেহা চুপ থাকা দেখে নিলয়ের দিকে তাকায়। নিলয় ইশারা করে লাবণ্যকে নেহার হাত দেখতে বলে। লাবণ্য এগিয়ে যায়। দেখি তোমার হাত। লাবণ্য তুলে দেখে নেহার ডান হাতে মোজা নেই, সামান্য একটু কাঁটা। নেহা হাত বাড়িয়েই আহ করে উঠল। মাসুম বলল, কি হয়েছে ভাবি, হাত কাটা কেন? বাসায় একটু কাজ করতে গিয়ে কেটে গেছে।
নিলয় চিন্তা করবে বলে মোজা পরে এসেছি, কিন্তু তোমরা এভাবে প্রশ্ন করবে ভাবিনি। ও আচ্ছা, বাসায় যাও, চিন্তা নেই, মেডিসিন লাগিয়ে নিও। নেহা রুম থেকে বের হলো। লাবণ্য নিলয়ের কাছে আসে, নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। নিলয় লাবণ্যকে বলে, নেয়ার পিছনে কোনো একজন অপরিচিত কাউকে পাঠাও। কেন? যা বললাম তাই করো, দরকার আছে। নেহা রুম থেকে বেরিয়ে হাঁফ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, চুল সরানোর প্ল্যান করে কান থেকে দুল খুলে নিয়েছিলাম। চুলের কারণে দুল আছে কিনা কানে কেউ দেখতে পায়নি। দুল দিয়ে হাত কেটে নিলাম, তারপর সামলে মেলে দিতেই কেউ আমার প্ল্যান বুঝলো না। জিনিয়াস আমি। উদ্দেশ্যহীনভাবে যেতে থাকে। তারপর নেহার উপর নিলয়ের সন্দেহটা বেড়ে যায়, কারণ সদ্য হাত কাটা নেহার, আর নিলয় কখনো নেহাকে বকা দেবে না। নেহা এটা ভালো করেই জানে। আরও সন্দেহ বাড়তে থাকে অর্কের উপর। অর্কের দেওয়া ব্রেসলেট জঙ্গলে গাড়ির কাছে কি করছিল, সবকিছু নিলয়ের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। নিলয় চাইলেই সব ফেলে দিতে পারছে না। এদিকে এলানো জানিয়ে দিয়েছে রবার্ট বাংলাদেশে আসছে। আবির ওদের চাচাদের সামনে দাঁড়িয়ে আছে। নিয়াজ, মুয়াজের আর ওদের ছেলেসহ প্রীতিও দাঁড়িয়ে আছে। নিয়াজ আবিরকে দেখে অবাক দৃষ্টিতে বলল, তুই এখানে কেন? আমার জমির টাকা নিয়ে এসেছি। টাকা? তুই এত তাড়াতাড়ি টাকা ম্যানেজ করলি কিভাবে? টাকা কিভাবে পেয়েছি সেটা বড় কথা না, টাকা এনেছি এটা আসল কথা। ছোট চাচার কথা শুনে আবির মুচকি হাসল। আবির পিছন থেকে পিঠ থেকে একটি ছোট্ট ব্যাগ নামালো ওনাদের সামনে থাকা টেবিলের উপর। ওরা সবাই এমন ছোট্ট ব্যাগ দেখে হাসে। নিয়াজ সাহেব বলল, এই ছোট ব্যাগে 2 কোটি টাকা, মাথা খারাপ হয়ে গেছে তোর? আমার মাথা এত সহজে খারাপ হবে না, ম্যাজিক দেখুন। আবির ছোট্ট ব্যাগের নিচের অংশে একটু সুইচ চাপ দিতেই ব্যাগটি বড় হয়ে গেল, আর ফুলে আছে ব্যাগটি। আবির ব্যাগের চেন খুলে টাকা বের করতে লাগলো। ওরা সবাই নতুন কচকচে টাকা দেখে চোখ কপালে তুলে চেয়ে আছে। ছোট চাচা টাকাতে হাত দিতে যাবে, তার আগেই আবির বলল, ডোন্ট টাচ মাই মানি, আগে আমার জমির দলিলে সাইন করুন, তারপর টাকায় হাত দিন। কিন্তু এত টাকা তুই কোথায় পেয়েছিস? আবির কাউকে কৈফিয়ত দেয় না এখন, আমার দেরি হয়ে যাচ্ছে, টাকা নিন, দলিল দিন। ওকে। দলিল নিয়ে আবির টাকাগুলো টেবিলের উপর ঝেড়ে ফেলল। 2 কোটি টাকা এভাবে দেখবে বা আবির জোগাড় করবে সেটা কোনোদিনও কল্পনা করেনি তারা। আবির দলিল ব্যাগে ঢোকালো, তারপর আবার ব্যাগের সুইচ চাপ দিয়ে ছোট সাইজ করে নিল। তারপর কাঁধে ঝুলিয়ে বলল, আমি যেন আমার জমির আশেপাশে কোনো কুকুরকে না দেখি। আবির, তুই আমাদেরকে কুকুর বললি? যে কুকুর হয় সে ঠিক কুকুরের মতো করেই চিন্তা করে। আমি এমনই কুকুরের কথা বলেছি, অথচ আপনারা নিজেদেরকে ভাবলেন। বড় হয়েছেন, এখনো নিজেদেরকে কুকুর ভাবা থেকে বদলাতে পারলেন না। তোকে আমাকে এখন কারো কিছু করার ক্ষমতা নেই। আসি, চলে যাচ্ছি। আবির, কোথায় যাচ্ছিস তুই? আমি শোন। আমার জায়গাতে ফিরে যাচ্ছি, যেখানে আমার রাজত্ব চলে। আবির, তুই এভাবে যেতে পারিস না। যাচ্ছি না, আজ সারাদিন এখানে থাকবো, কিছু কাজ আছে। পুরনো জায়গাতে যাব, তারপর চলে যাবে এখান থেকে। আমিও যাব তোর সাথে। স্মৃতি, কি বলছিস তুই? বাবা, আমি আবিরকে অনেক ভালোবাসি, আমি ওর সাথে যেতে চাই। নিয়াজ সাহেব বসা থেকে উঠে আসলো প্রীতির কথা শুনে। প্রীতিকে কষে একটা চড় দিলেন তিনি। আবির প্রীতিকে বলল, যদি কখনো ফিরে আসি তবে তোকে নিয়ে যাব, আর সে অবধি আমার জন্য অপেক্ষা করতে হবে তোর। ভালো থাকিস, হয়তো রাতে দেখা করব, সে অবধি বিদায়। আবির কথাগুলো বলে বাইকের কাছে আসলো। বাইক স্টার্ট দিয়ে সে নিজের এলাকা থেকে বের হয়। আবারও আবিরের ফোন বাজতে থাকে। বাইক থামিয়ে সে দেখল রিফাতের কল। আবির ফোন রিসিভ করে। ওপাশ থেকে রিফাত জানায়, আবির, অর্কের কাহিনী আমার একদম ভালো লাগছে না। সে আর একজন অচেনা কেউ মিলে আমাদের সাথে খেলা করছে। হয়তো তোর কোনো বড় সমস্যা হতে যাচ্ছে। তুই যেখানে থাকিস আপাতত সাবধানে থাকিস। আবির কিছুই বলে না, সে ফোন কেটে দেয়।
আবির থানায় এসে পৌঁছালো। থানায় প্রবেশ করে সে কুদ্দুসকে খুঁজতে লাগলো, কিন্তু কুদ্দুস থানায় নেই। সে হান্নু সাহেবের কাজের জন্য বাইরে গেছে। থানার এক হাবিলদার এসে আবিরকে জানায়, স্যার তো নেই, এমপি স্যারের কাজে বাইরে আছে, আপনি পরে আসতে পারেন। আবির বাইরে বের হয়। আবারও ওর ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে দেশি একটি নাম্বার। আবির রিসিভ করলো। ওপাশ থেকে ইংরেজি ভাষায় বলল, বিলেন, আমি টমাস, বাংলাদেশে এসে গিয়েছি। কোথায় তুমি? আপাতত কোনো হোটেলে থাকুন, সময় হলে আমি খুঁজে নেব, তবে আজ রাতে আপনার সাথে দেখা হবে। রাখি। আবির ফোন কেটে দিল। এখন অপেক্ষা শুধু রাতের। আবির তার বাইক নিয়ে চিরপরিচিত ছোট্ট পার্কের মধ্যে আসে। সেই গাছের নিচে বেঞ্চ এখনও আগের মতোই আছে, শুধু সেখানে আবির আর মায়া নেই। সেখানে বসে আছে দুজন মানুষ, একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা মেয়েটার হাত ধরে আছে, দূরে তাকিয়ে স্বপ্ন দেখছে একসাথে সারা জীবন থাকবে। আবির পাশ কাটিয়ে যাওয়ার সময় মুচকি হাসল। কতই না স্মৃতি আবিরের জড়িয়ে আছে এই জায়গাতে, তার মায়াকে নিয়ে। আবির কিছু দূর এগিয়ে যায়। একটা ছেলের কাঁধে একটা মেয়ে মাথা রেখে আছে। ছেলেটা বাদাম ছুলে মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। আবির আবারও হাসল। মায়া এমন করে কাঁধে মাথা রেখে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু আজ সে অন্যের কোলে মাথা রেখে সংসার গুছিয়ে রাখার আলাপে ব্যস্ত। আর আবির, সে এখন ছন্নছাড়া। টাকাই সব কিছু। টাকা আছে মানে ভালোবাসা, মিলন অবধারিত। যার টাকা নেই তার কাছে বাদামের খোসাও যেন সোনার মতো। একটি অন্ধকার রুম, চার দেওয়ালে কতগুলো কম্পিউটার সেট আপ করা, স্মার্ট পিসি ঝোলানো। মাস্টার কিবোর্ড দিয়ে একজন সব কিছু নিয়ন্ত্রণ করছে। একটা বড় মনিটর অন হলো। ওয়ালপেপারে বড় বড় অক্ষরে লেখা ব্ল্যাক উইজার্ড। তার মানে হলো ইনি হচ্ছেন ব্ল্যাক উইজার্ড। কিন্তু কে? ব্ল্যাক উইজার্ড রবার্টের স্যাটেলাইট 101কে প্রায় কবজাতে নিয়ে এসেছে। রবার্ট বাংলাদেশে আসার জন্য বেরিয়েছে। ওর ফোনে একটি বার্তা আসলো। বার্তায় লেখা, স্যাটেলাইট 101 এখন অর্ধেক আমার নিয়ন্ত্রণে। একজন মানুষ আছে যে তোমার স্যাটেলাইট আমার থেকে ছিনিয়ে নিতে পারে। সে হলো ডেভিল। আমার ডেভিলকে চাই। যদি তুমি আমাকে এনে দিতে পারো, আমি তোমার স্যাটেলাইট ফেরত দেব। কথা দিচ্ছি। মনে রেখো, ব্ল্যাক উইজার্ড একবার যাকে কথা দেয় সেটা কখনো নষ্ট করে না। রবার্ট ভয় পেয়ে যায়। ওনার গলা, মুখ সব যেন শুকিয়ে যাওয়ার উপক্রম হয়। বিপি বেড়ে যেতে থাকে। এমন নিউজ শুনবে রবার্ট কখনো কল্পনা করেনি। সে ডেভিলকে পাওয়ার জন্য আরও মরিয়া হয়ে উঠল। কিন্তু কে এই ব্ল্যাক উইজার্ড? টমাস হোটেলে এসে বিছানায় বসলেন। বাংলাদেশে সে প্রথমবার এসেছে। 5 তারা বিশাল হোটেল। টমাস রিল্যাক্স মোডেই আছে। এমন সময় ওর ফোনে একটি বার্তা আসে। সেখানে লেখা, তোমার নামে নিজস্ব ব্যাংকের যত টাকার অ্যাকাউন্ট আছে সে টাকার অর্ধেকটা আমার কবজায়। বিশ্বাস না হলে নিজেই খোঁজ নিয়ে দেখতে পারো। পুরো টাকা অ্যাকাউন্ট এখনও আমার কবজায় আসেনি, তবে চিন্তা নেই, চলে আসবে। আমি ইচ্ছে করেই পুরোটা নিজের কাছে রাখলাম না, কারণ আছে। আমাকে তুমি নিজে থামাতে পারবে না, তবে তোমার সাথে এমন একজন আছে যে আমাকে থামিয়ে খুঁজেও বের করতে পারবে, আর সে হলো ভিলেন। আমার ভিলেনকে চাই। তার বদলে তুমি তোমার ব্যাংকের জব টাকা ফেরত পাবে। কথা দিচ্ছি, ব্ল্যাক উইজার্ড কখনো কথার খেলাপ করে না। তোমার সব টাকা ফেরত পেতে চাইলে ভিলেনকে আমার কাছে দিতে হবে। প্রয়োজনে তোমার সব কিছু ফেরত পাবে। তাই আমার ভিলেনকে চাই, আর সেটা কালকেই। মনে রেখো, ভিলেনকে যদি না দাও তাহলে তুমি তোমার সব কিছু হারাবে। টমাস লেখাগুলো পড়ে যেন চমকে উঠল। সে তাড়াতাড়ি তার অফিসে খোঁজ নেয়। ব্ল্যাক উইজার্ডের কথাই সত্য। সব অ্যাকাউন্ট তার কবজায়। অন্যদিকে রবার্টও খোঁজ নিয়ে দেখছে স্যাটেলাইট ব্ল্যাক উইজার্ডের কবজাতে, তবে তা পুরোপুরিভাবে না। ফেরত নিতে গেলে রবার্টকে দিতে হবে ডেভিল নামক হাতিয়ারকে, আর টমাস দেবে ভিলেনকে। কিন্তু কে এই ব্ল্যাক উইজার্ড? অর্ক নিলয়ের সামনে এসে দাঁড়ায়। পিছনে মাসুম আর সিয়াম দাঁড়িয়ে আছে। নিলয় একটি সিগারেট জ্বালালো। একটি রুমে নিলয়, এলান, সিয়াম, অর্ক, মাসুম, নেহা, লাবণ্য আর রিশান দাঁড়িয়ে আছে। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় অর্কের দিকে তাকিয়ে বলল, মাসুম, অর্কের মনে হয় পানি পিপাসা পেয়েছে, ওকে একটু পানি দে। না ভাই, আমি কিছু খাবো না। কেন ডেকেছো বলো, অনেক কাজ আছে।
কি কাজ? ভাইয়ের ওপরে কেউ নজর রাখছে, সেটা খবর আমার নিতে হবে। হা 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 হা। বলতো অর্ক, হাহা করে কেন হাসলাম? ডেভিল যখন হাহা করে হাসে তখন সেটা ধ্বংস বয়ে আনে। নিলয়, ব্যাংক ডাকাতির খবর তুমি এখনো বের করে দিলে না। খবর কি হবে? ব্যাংক ডাকাতির লোক তো সামনেই দাঁড়িয়ে আছে। মানে কে ভাই? ছাড় এসব, কি খাবি বল? কতদিন তোর সাথে দেখা হয়নি, খাওয়াও হয়নি, আড্ডাও হয়নি, টাকাও দিই না, অল্প দিই, সে বেশি দেয় তোকে, তাই না? মানে ভাই তুমি এসব কি বলছো? মাসুম সিয়াম, অর্ককে আপাতত সামান থেকে নিয়ে যা, পরে ওর সাথে শেষ কথা হবে। ভালো লাগছে না রে। সবাই রুম থেকে চলে যাও। লাবণ্য, মাসুম আর সিয়াম থাকবে। এলান, যা, তোর স্যারকে নিয়ে আয়, দেখা হবে। নিলয়ের কথা মতো সবাই চলে গেল। লাবণ্য কাছে এসে দাঁড়ায়। নিলয় বলে, একটা মাইন্ড গেম খেলবো, সবাই রেডি থেকো। রাত হয়ে গেছে, রাত 12টা প্রায়। আবির মায়ার বাড়ির সামনে বসে আছে বাইকের উপর। মায়ার রুমের ব্যালকনির দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। আগে এভাবে এসে বসে থাকলে মায়া দেখে ফোন দিয়ে বলতো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাও, কালকে দেখা করব তো। আবির চলে আসতো, আজকেও সে চলে আসবে, তবে কল্পনাতে মায়ার সাথে কথা বলেছে, এবার তাকে যেতে হবে। প্রীতির সাথে শেষবার দেখা করে ও চলে যাবে নিজের মতো, নিজের উদ্দেশ্য পূরণে। আবির প্রীতির বাড়ির সামনে আসলো। প্রীতির মনে আছে আবির তাকে বলেছিল আবির ফেরার আগে তার সাথে দেখা করে যাবে, তাই প্রীতি দুপুর থেকে একবারের জন্য হলেও ব্যালকনি থেকে সরেনি। আবির কখন আসবে সেটা দেখার জন্যই প্রীতি এখানে দাঁড়িয়েছিল। আবির এসে দেখে প্রীতি সেখানে দাঁড়িয়ে। আবির প্রীতির দিকে তাকালো। প্রীতি আবিরকে দেখে দৌড়ে নিচে নেমে আসে। আজ সে কারো বাধা মানেনি, আবির সামনে এসে দাঁড়ায়। প্রীতি বুঝে গিয়েছে আবিরের সাথে আজকের পর কখনো দেখা হবে কিনা জানে না। আবির প্রীতির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, সারাদিন কি এখানেই দাঁড়িয়েছিলি? কেন, কষ্ট হয়নি? না, কিসের কষ্ট? তোর জন্য একদিন কেন, এভাবে সারা বছর থাকতে পারবো। বাচ্চাদের মতো কথা বলিস কেন? আমি মোটেও বাচ্চা না, আমাকে সাথে নিয়ে চল, তোর বাচ্চার মা হব। সিমার্কা কথা বলিস কেন? তোর কপালে একটা চুমু দিতে পারি? অনুমতি কেন নিচ্ছিস? অভদ্র ছেলে তো, তাই। আবির এগিয়ে যায়। প্রীতি চোখ বন্ধ করে নিল। আবির খুব কাছে গিয়ে প্রীতির কপালে আলতো করে চুমু দিল। প্রীতি হাসতে থাকে। আবির একটু লজ্জা পায়। প্রীতির দিকে তাকিয়ে বলে, ভালো থাকিস, চলে যাই। আবির, আমাকে নিবি না? ফিরে এসে নিয়ে যাব, আর যদি না ফিরি তবে ভুলে যাস আমাকে। নতুন কাউকে মনে ঠাঁই দেওয়ার চেষ্টা করিস। নিজের ভিতরে সৌন্দর্য নষ্ট করে দেব, তবুও কারোর হব না। তুই কথা দে, ফিরে আসবি। জানি না। আমি জানি, তুই কথা দিলে রাখবি সেটা, তাই তোর কথা শোনার অপেক্ষাতে রইলাম। আচ্ছা, তোর নাম্বারটা দে, আমি তোকে ডাকবো। তুই যেতে পারবি তো? খুব পারবো। ওকে, থাক, নিজের খেয়াল নিস। আমি কিন্তু পিছনে ফিরে তাকাতে পারবো না। আবির হেলমেট পরে নিল। প্রীতির দিকে শেষবারের মতো তাকিয়ে সে স্টার্ট করে সেখান থেকে চলে আসলো। আবির বাইক চালাচ্ছে, উদ্দেশ্য বড় ব্রিজের উপর। আবির খবর পেয়েছে সেখানে সাজ্জাদের বন্ধুরা আছে। সাজ্জাদ তার বাবার ইলেকশনের জন্য বাড়িতেই আছে। আবির এখন সাজিদের বন্ধুদের কাছে যাবে। কয়েক মিনিট পর আবির বড় ব্রিজের উপর আসলো। একটি গাড়ি রাখা, সেখানে 3 জন ছেলে দাঁড়িয়ে আছে, হাতে ড্রিঙ্কের বোতল। চিৎকার করে করে নাইম বলল, সাজিস, সালা কুত্তার বাচ্চা, তোর জন্য কত কিছুই না করেছি আমরা। তোর বউকে ভালোভাবে খেতে চাওয়া কথা বললাম, আর তুই আমাদের তাড়িয়ে দিলি। সালা হারামি, মিম, আরিয়া, সব মেয়েদেরকে পটাতে আমরাই হেল্প করেছি, আর তুই? সাজিদ, তুই একটা, তোকে গুলি করে মারবো সালা হারামি। আরিয়াকে খাওয়ার পর আমাদের সাথে ঠিক মতন মিলিস না, তোকে তো। আবির বাইক থেকে নামলো। মাথাটা যেন কেমন রাগে ঝনঝন করছে।
হেলমেট পরে সে ওদের তিনজনের সামনে গেল। ফাহাদ আবিরকে দেখে বলল, এ শালা, তুই আবার কে? একজনকে মারতে এসেছি, নেশা চেপে গেছে। ভাবলাম এখানে এসে বসি, কিন্তু আমার থেকে তারা বেশি নেশা করে দেখছি। এই সাই, হালা বলে কি, মারতে আসছে নাকি কাউকে? তা ভাই, তুই কাকে মারবি? সাজিদকে মারবো। আরে সত্যি? মামা, তুই ভালো জায়গাতে এসেছিস। নে নে, মাল খা, নে খা খা। সাজিদকে কুপিয়ে মারবো। সে তো মারবই, কিন্তু তার আগে তোদেরকেও তো মারবো। সময় হয়ে গেছে। তবে এবার গর্জন নয়, সাপের মতো হিস হিস করে শিকার করব। সব গর্জনে ভয় থাকে না, কিছু কিছু হিস হিস আতঙ্কও থাকে। আব্বে বা ড্যাশ, কি বলিস সেগুলো? ফায়াদ কথাটা বলে এগিয়ে আসে আবিরের দিকে। আবির ফাহাদের হাত থেকে মদের বোতল কেড়ে নিয়ে গাড়ির সাথে বাড়ি দিয়ে ধারালো অস্ত্র বানিয়ে নিল। কোনো সুযোগ না দিয়েই সরাসরি ফায়াদের পেটে 3 বার চালান করে দিয়ে সে শান্ত ভঙ্গিতে বলল, এবার তোদের পালা। কে 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 তুই? দেখবি কে? আবির মাথা থেকে হেলমেট খুলে নামালো। আবিরকে দেখে ওরা চমকে ওঠে। দৌড়াতে যাবে তখনই আবির কোমর থেকে পিস্তল বের করে নাইমের পিঠে পরপর 2টো শ্যুট করে দিল। নাইম ছিটকে পড়ে সামনের দিকে। শাহিনা দৌড়ায় না, আবিরের পা ধরে বলতে থাকে, ভাই আমাকে মাফ করে দেন, আমি কখনো আর এই কাজ করব না। নেশা চলে গেছে? পা ছাড়। আমি আপনার পা ছাড়বো না। পা ছাড়লে আপনি আমাকে মেরে ফেলবেন। সিংহ যখন শিকার পায় তখন সে শিকারকে খেয়ে পেট ভরিয়ে চলে যায়। আমি এখন ক্ষুধার্ত সিংহ, আর তুই শিকার। কি হয়েছিল সেদিন বল? আমি কিছু জানি না ভাই। জীবন নামের একটা লোক আছে, আরিয়াকে 50 লাখ টাকায় বেচে দিয়েছিলাম। তারপর জানি না। কার কাছে? জীবন? ওকে, ওঠ। শাহিন উঠে দাঁড়ায়। আবির মুচকি হেসে শাহিনের দিকে তাকালো। শাহিন কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু আবির আর সুযোগ দিল না। সে শাহিনের গলাতে একটি গুলি করে। শাহিন ধপ করে নিচে পড়ে গিয়ে মুরগির মতো লাফাতে লাফাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আবির চিৎকার করে উঠল, চোখ দিয়ে ও টপ টপ করে পানি পড়ছে। এবার পালা পুলিশ কুদ্দুস, হান্নু মিয়া আর তার ছেলে সাজ্জাদের। আবির বাইকে উঠে বসল। উদ্দেশ্য সাজ্জাদের বাড়ি। রবার্ট নিলয়ের সামনে বসে আছে। নিলয়কে দেখে রবার্ট একটু অবাক হয়, কারণ দেখতে সুন্দর হওয়া ছেলেটাই হলো ডেভিল। এলান পরিচয় করিয়ে দিয়েছে। রুমের মধ্যে 3 জন লোক, এলান, নিলয় আর রবার্ট। রবার্ট নিলয়ের পায়ের কাছে বসে আকুতি জানিয়ে বলল, ডেভিল, আমাকে বাঁচাও, আমার স্যাটেলাইট হ্যাক হয়েছে। কিন্তু সমস্যা নেই, আমি ঠিক করে দেব। না না না, তোমার ঠিক করার আগেই সে পুরোটা নিয়ে নেবে, আর সে সেটা ধ্বংস করে দেবে বলেছে। তাহলে এখন কি করার? একটা উপায় আছে, আর তা হলো ডেভিলকে তাকে দিয়ে দেওয়া। মানে ব্ল্যাক উইজার্ডের কাছে ডেভিলকে দিয়ে দিতে হবে। কি স্যার, এটা কি বলছেন আপনি? ঠিক বলেছি। ডেভিল, প্লিজ আমাকে বাঁচাও। ওকে, আমি যাব। কোথাও যেতে হবে? সে জানাবে। কিন্তু সেখানে যদি সমস্যা হয়? আমি দেখি সে কত বড় হ্যাকার হয়েছে, কত বড় মাইন্ড গেমার হয়েছে, দেখতে চাই আমি। আবির হান্নু সাহেবের বাড়িতে আসে। বাড়িতে অনেক লোক। বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা লাগানো। আবির খুব দ্রুত ক্যামেরাগুলো নিজের কন্ট্রোলে নিয়ে অফ করে দেয়। নেতাদের বাড়ির সিসি ক্যামেরা শুধু রেকর্ড করার জন্য থাকে। মনিটরের সামনে কেউ বসে থাকে না। প্রয়োজন ছাড়া তারা সিসি ক্যামেরা চেক করে না। আবির তারই সুযোগ নিয়ে সব ক্যামেরা মিনি ডিভাইসের মাধ্যমে বন্ধ করে নিল। সে পাঁচিল টপকে ইলেকট্রিক মেশিনের ঘরে যায়। ছোট একটি মিনি বোম রেখে সে মেইন সুইচের ওখানে বসিয়ে টাইমার সেট আপ করে দেয়। 10 সেকেন্ডের মধ্যে ব্লাস্ট হয়ে পুরো এমপির বাড়ির কারেন্ট চলে যাবে। আবির মেইন দরজার কাছে আসতেই ব্লাস্ট হলো। সাথে সাথেই কারেন্ট চলে যায়। পুরো বাড়িটা তখন অন্ধকারে ছেয়ে যায়। আবির মুখে রুমাল বেঁধে নিল। অন্ধকারে সে এগিয়ে যেতে থাকে। দরজা আটকে সে কুদ্দুসের দিকে লাল রেজার লাইটের আলো ফেলল। সবাই যেন আতঙ্কিত হয়ে সেদিকেই চেয়ে থাকে।
কুদ্দুসের দিকে তাকিয়ে আবির বলল, কেমন আছিস? কথাটা বলতেই আবিরের দিকে সবাই ফোনের টর্চ ফেলতে শুরু করে। সাজিদ, হান্নু আর কুদ্দুস পাশাপাশি বসে আছে। কুদ্দুস প্রশ্ন করে, কে তুই? আমাকে ঠিক মরার আগ মুহূর্তে চিনবি। সাজিদ, কেমন আছিস? তোর উপরে অনেক রাগ জমে আছে রে, তোকে কুকুরের মতো করে মারবো আমি। ওই মাথা, তুই কে রে এখানে এসে? কুদ্দুস পুরো কথাটা শেষ করতে পারল না। সে কোমর থেকে পিস্তল বের করতেই যাবে, তার আগে আবির একটি চাকু নিয়ে কুদ্দুসের ডান চোখ বরাবর গেঁথে দিল। কেউ কিছু বলার আগেই আবির একটি সুইচে চাপ দিল, যেটা ওর বাম হাতে আছে, একটি ডিভাইস নিয়ন্ত্রক সুইচ। সাথে সাথে কতগুলো বোম রুমের মধ্যে যতগুলো মানুষ ছিল সবার পায়ের কাছে গিয়ে পড়ল। টিকটিক করে শব্দ হতে থাকে সেখান থেকে। আবির বলল, কেউ একটু নড়লে এই মিনি বোম বাস্ট হয়ে তোরা সবাই মরবি। আর এটা ফোন আকর্ষিত বোম, কেউ যদি কাউকে ফোন করে তার কাছে এটা আগে ফাটবে। তাই সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমার কাজ এখনো শেষ হয়নি। আবির কথাগুলো শেষ করে হান্নুর দিকে তাকায়। হান্নু ভয়ে একটি ঢোক গিলে নিয়েছে। আবির মুচকি হাসল। একটি সোফার উপর গিয়ে আবির বসে। সাজিদ বলে, সালা, বল কে তুই? তোকে আমি গুলি করে মারবো। আবির হাসে। তারপর রবার্টের ফোনে একটি ভয়েস রেকর্ড আসে। রবার্ট সবার সামনেই বসে আছে। ভয়েস রেকর্ড আসতেই রবার্ট বলল, আমি শিওর এটা ব্ল্যাক উইজার্ডের পাঠান রেকর্ড। ওপেন করেন আর ফুল সাউন্ড দিয়ে শুনুন। রবার্ট ভয়েসটি ওপেন করে। সবাই শুনতে পায়। হ্যালো ডেভিল, আমি জানি তুমি এখন রবার্টের সাথে আছো। ঢাকার বাইরে একটা পোড়া বাড়ি আছে, সেখানে তোমার সব লোকদের নিয়ে এখানে আসো। আর রবার্ট, তোমার একজন কাছের লোক টমাস, সে তো ঢাকাতেই আছে। তুমি ওকে নিয়ে পোড়া বাড়ির লোকেশানে চলে আসো জলদি। আমি টমাসের ঠিকানা সেন্ড করে দিচ্ছি। আর অর্ককে নিয়ে আসবে মিস্টার ডেভিল, মানে নিলয়। নিলয় বুঝে যায় এতদিনে যা কিছু করেছে সে হলো উইজার্ড। আর এই ব্ল্যাক উইজার্ড হলো নিলয়ের অনেক পরিচিত। অর্কের সাথে ঘনিষ্ঠতা আছে ব্ল্যাক উইজার্ডের। আর সে এখানে বসেই এতদিনে আমেরিকাতে হ্যাক করে চলেছিল। কিন্তু সে আসলে কে? নিলয়, রবার্ট, এলান, সিয়াম, লাবণ্য, মাসুম, অর্ক আর রিশান বের হয় টমাসের উদ্দেশ্যে। ঠিকানা অনুযায়ী রবার্টরা গিয়ে দেখে টমাস বসে আছে। রবার্ট টমাসকে সব কিছু বলতেই সে আরও চমকে উঠল। টমাস নিলয়ের সাথেও কথা বলে। আপনি এখানে, মানে বাংলাদেশে কেন? আসলে আমার ভিলেনের অনেক দরকার। ভিলেন হলো একজন হ্যাকার, মাস্টার মাইন্ড হ্যাকার। রিসেন্টলি সে ব্যাংক থেকে কোটি টাকা হ্যাক করে সরিয়ে নিয়েছে। ভিলেনকে ব্যবহার করতে চেয়েছিলাম ব্ল্যাক উইজার্ডকে আটকানোর জন্য, কিন্তু তার আগেই তোমরা সব বুঝে গিয়েছো। ওকে, চিন্তা নেই। দেখি সে কেমন হ্যাকার আর ভিলেন, মানে ডার্ক ওয়েব যার সাইড দেখেছিলাম, মনে আছে এলান সেই সাইটের কথা? বস, ভিলেনটা হলে এখানকারই একজন, মানে সব হ্যাকার বাংলাদেশেরই। এখন কথা বলার সময় নেই, পোড়া বাড়িতে যেতে হবে। ওরা সবাই সেদিকে যেতে থাকে। কিন্তু কে এই ব্ল্যাক উইজার্ড, আর সে আসলে কি চাচ্ছে? এদিকে মায়া এখন আবিরকে ভোলার চেষ্টা করছে। আবিরের সাথে যেন তার দেখা না হয়, সব যেন ঠিক থাকে। রিশানের সাথে সে মানিয়ে চলবে। রিশানকে আর ঠকাতে চায় না সে। আবিরকেও আর মনে করতে চায় না। অপরদিকে আবির সোফা থেকে উঠে দাঁড়ালো। কুদ্দুসের চিৎকারে বন্ধ রুমটা যেন আরো কুৎসিত মনে হতে থাকে। আবির হান্নুর দিকে তাকিয়ে বলে, শালা হারামি, পলিটিক্সকে ব্যবহার করে আমার কাছের মানুষগুলোকে তুই কেড়ে নিয়েছিস। তোকে যন্ত্রণা দিয়ে মারবো। দেখো, আমি তোমাকে চিনি না, আর আমি কখনো অন্যায় কাজ করিনি। আমাকে চিনতে তো পারবি, কিন্তু শেষে যে কথাটা বললি এটা মিথ্যে কথা। আচ্ছা, একটা গেম খেলি। তোর হাতে একটি পিস্তল থাকবে আর আমার হাতে একটি পিস্তল থাকবে। তোর সব লোক আর তোর পায়ের কাছে আমার মিনি বোম ডিভাইস থাকবে। যদি বেশি চালাকি করিস একটা বোতাম চাপবো, পুরো বাড়ি ধ্বংস। তাই গেমে ফোকাস করবি। গেমের নিয়ম হলো, তোর এখানে থাকা যতগুলো লোক আছে তারা যদি তোর নামে সত্য কথা বলে তাহলে তারা আমার হাত থেকে বেঁচে যাবে। আর যদি তোর নামে সত্য না বলে, যেমন ধর তুই খারাপ কাজ করেছিস কিন্তু তোর লোক বলল তুই করিসনি, আমি তো জানি তুই করেছিস খারাপ কাজ, প্রমাণ আমার কাছেই আছে,
তাই যদি কেউ বলে তুই কখনো খারাপ কাজ করিসনি, তাহলে তুই বেঁচে যাবি। আর যে তোর নামে সাক্ষী দেবে তাকে আমি মেরে ফেলবো। আবার যদি কেউ প্রথমে বলে তুই খারাপ কাজ করেছিস, তাহলে তুই বাঁচার জন্য তার পায়ে গুলি করবি। এরপরও যদি তোর নামে সে কোনো কিছু বলে, তখন তার বলার মাঝে নির্ভর করবে তুই বাঁচবি নাকি মরবি। চল গেম স্টার্ট করি। আবির কথাটা বলে একজন লোকের দিকে তাকিয়ে প্রশ্ন করল, হান্নু কখনো খারাপ কাজ করেনি, কথাটা সত্য? লোকটা একবার হান্নুর দিকে তাকায়, আরেকবার আবিরের দিকে তাকায়। আবির 3 অবধি গোনার অফার দিয়ে বলল, কাউন্টডাউন শেষ হলে এখানে থাকা সবাই মরবে, তাই বাঁচার জন্য যে কোনো একজনের উত্তর দিতে হবে। আবির গোনা শুরু করে। 2 হতেই একজন বলল, করেনি, সে কোনো খারাপ কাজ করেনি। আবির মুচকি হাসল। সে কোনো সুযোগ না দিয়েই তার বুকে গুলি করে, আর সে ছিটকে পড়ে মারা যায়। সবাই ভয়ে আঁতকে ওঠে। আবির একটা হাততালির শব্দ শুনতে পেল। সিঁড়ির দিকে আলো ফেলতেই আবির দেখে একটা মেয়ে দাঁড়ানো। আবির কিছু বলার আগে সাজিদ বলল, সালা বল কে তুই, তোকে আমি গুলি করে মারবো। দেখছিস আমরা মরতে বসছি আর তুই আসিস হাততালি দিতে। আমি তো এতদিন এমন কিছুরই অপেক্ষাতে ছিলাম। তোদের নির্যাতন আর সহ্য করতে পারছিলাম না আমি। স্বামী হিসেবে কখনো আমার প্রতি তোর দায়িত্ব ছিল না। আমাকে ব্যবহার করেছিস কাজের মহিলার মতো। তোরা সবাই খারাপ। দেখ মা, তোর উপর নির্যাতন আমি করছি, কিন্তু আমার বাবা কখনো তোর উপর নির্যাতন করেনি। সে তো আরো বড় লেভেলের কুত্তার বাচ্চা। তুই তো আমাকে মারতি, আর তোর বাবা প্রতি রাতে আমাকে ধর্ষণ করত, আর বলছিস কিছুই করেনি। শালা হারামি, তোর মায়ের সাথেও এমনটা হয়েছিল বল? সাজিকার কথা শুনে সবাই চমকে ওঠে। সাজিদ অবাক দৃষ্টিতে ওর বাবা হান্নুর দিকে তাকায়। হান্নু থতমত খেয়ে সাজিদকে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু সাজিদ তার বাবার থেকে পিস্তল কেড়ে নিয়ে বলে, কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, তোর মা খা বাচ্চা, তুই আমার স্ত্রীর সাথে এমনটা করতে পারলি? তোকে আমি মেরে ফেলবো। 1 মিনিট, কাহিনীতে তো টুইস্ট চলে এসে গেছে। সাজিকা নাম তোমার? আমার পাশে এসো, আমি আর তুমি দর্শক। ও, আরেকটা টুইস্ট তো দেখবি নাকি? আবির কথাটা বলে রুম থেকে রুমালটা সরায়। রুমটাতে আধো আলো বিস্তৃত ছড়ায়। আলোতে তখন আবিরের মুখ দেখে সবাই চমকে উঠল। আবির সোফাতে বসে বলল, গেম চলতে থাকবে, শুধু আমার জায়গাতে খেলবে সাজিকা, আর বাকি তোরা দুজন একসাথে খেলবি। আবিরের কথা মতো গেম চলতে থাকে। একে একে সবাই মরে যায়। রুমটাতে তখন 4 জন মানুষ, সাজিকা, আবির, সাজিদ আর হান্নু। আবিরের ফোনে একটি মেসেজ আসে। তারপর নিলয় পোড়া বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাত তখন অনেক গভীর। 2জন ছেলে এগিয়ে আসে নিলয়দের দিকে। ছেলে 2জন কোনো কথা বলল না, তবে ইশারায় বোঝালো, আপনারা সবাই হাঁটু মেরে বসুন, আমাদের বস আসবে। ওদের কথা মতো সবাই বসে। অর্ককে ওরা 2জন ছেলে ধরে নিয়ে যায় ভিতরে। সবাই সামনের দিকে তাকিয়ে আছে। একটি ছেলে এগিয়ে আসতে থাকে, হাতে পিস্তল। কারো মাথায় পিস্তল ঠেকিয়ে ছেলেটা এগিয়ে আসে। সবাই সেদিকে তাকিয়ে আছে। ছেলেটার মুখ ঢাকা, আর যার মাথায় পিস্তল ঠেকানো তার মুখও ঢাকা। নিলয়ের খুব কাছে এসে সামনে থাকা কারো মুখ থেকে কাপড়টা সরানো হয়। তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। সবাই চমকে উঠল। ছেলেগুলো ইশারা করে বলল, ওদের মতো করে হাঁটু মেরে বসে পড়ো। নেহা নিলয়ের পাশে এসে বসল। নিলয় বলল, তুমি এখানে? আর এরা কারা? আমি জানি না, আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবেই কাজ করেছি, কারণ আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। তোমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, সেজন্য আমি সব কাজ করেছি। ব্ল্যাক উইডার আমি না, সে অন্য কেউ। তোমরা হয়তো এতদিন ভেবেছ আমি হব ব্ল্যাক উইডার, আসলে না, আমি না, সে অন্য কেউ। নেহার কথায় সবাই হতভম্ব হয়ে পড়ে, কারণ নেহাকে সন্দেহ করেছিল নিলয়। কিন্তু নেহা তাহলে এতদিনে অন্য কারো কথায় এমন করেছে? কে সে? হঠাৎ কতগুলো পায়ের শব্দ শোনা যায়। সবাই সেদিকে তাকায়, দেখে কতগুলো ছেলে এগিয়ে আসছে।
সবার হাতে পিস্তল, মাঝখানে কালো মাস্ক, কালো পোশাক পরা একজন। সবার সামনে একটি চেয়ারে এসে বসলো। নিলয়ের দিকে তাকিয়ে মেইলি গলায় বলল, হাউ আর ইউ ডেভিল? কি হলো রবার্ট? হ্যালো টমাস, ওয়েলকাম মাই উইজার্ড সিটি। হু আর ইউ? আপাতত তোমাদের শত্রু। কি চাও তুমি? অনলি ডেভিলকে চাই। এতদিন আমি নেহাকে নিয়ে তোমার সব কিছু হ্যাক করেছি। তোমার যে বাংলাদেশে আসবে সেটা জেনেছিলাম সোর্সের মাধ্যমে, তাই ট্র্যাক লাগিয়ে দিয়েছিলাম তোমাদের সবার কাছে। সবটা নেহা করেছে, আর আমেরিকাতে আমার লোকেরা করেছে। কিন্তু ডেভিলকে চাইলে এত কিছু করার মানে কি? মাইন্ড গেম খেলতে বেশ লাগে, যা শিখেছি নিলয় থেকে। আর মজা হয়েছে শেষে যখন ভিলেনকে দিয়ে ব্যাংক ডাকাতি করলাম। অর্কের দ্বারা সবটাই আমার প্ল্যান না, মজা করলাম একটু। দুজনকে আমার দরকার। ভিলেনের বুদ্ধি আর ডেভিলের হ্যাকিং পাওয়ার দিয়ে আমি সব কিছুর উপরে রাজত্ব করতে চাই। ভিলেন? সে কে? তাই তো, সে কোথায়? সমস্যা নাই, তাকে আমি ম্যানেজ করে নেব। আপাতত ডেভিলকে দিয়েই চলবে। গাইস, সবাইকে মেরে ফেলে ডেভিলকে সাথে নিয়ে আসো। কিন্তু কে তুমি? আমি আবির সোফা থেকে উঠে দাঁড়ালো। সাজিদ ওর বাবার বুকে একটি গুলি করেছে, তারপর গালি দিতে থাকে। সাজিদ কাঁদতে কাঁদতে আবিরের দিকে তাকিয়ে বলে, আমি ভুল করেছি, তুমি আমাকে মারতে এসেছো, আমি অপরাধী। কিন্তু কিন্তু তুমি এটা জানো না, আরিয়া এখনো বেঁচে আছে, সে জীবনের কাছে আছে, তাকে ঢাকাতে পাবে। আমাকে মাফ করে দাও আবির, আমি সত্যি অনেক ভুল করেছি। কি? আমার বোন বেঁচে আছে? কিন্তু আমি মাফ করলেও হয়তো করতে পারি, কিন্তু সাজিকা করবে কিনা কে জানে। সাজিকা যদি তোকে মাফ করে দেয় তাহলে তুই মুক্ত। সাজিকা? আমি? সাজিদ কথা শেষ করতে পারল না। সাজিকা তার আগেই একটা গুলি করলো সাজিদের দিকে। গুলিটা পেটে গিয়ে লাগে। সাজিদ সোফাতে গিয়ে পড়ে। সাজিকা হাসতে হাসতে বলে, আজ প্রথমবার জীবনে আনন্দের স্বাদ পেলাম। সাজিকা ঘুরে চলে আসতে যায়, কিন্তু সাজিদের হাতে তখনও পিস্তল ছিল। সে তার সব শক্তি খাটিয়ে সাজিকাকে গুলি করে। সাজিকার পেটে গিয়ে গুলি লাগে। আবির একটা চাকু বের করে সাজিদের দিকে ছুঁড়ে মারল। সাজিদের বুকে গিয়ে লাগলো। সাজিদ সেখানেই মারা গেল। সে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়। কিছু দূর গিয়েই সে সুইচে চাপ দিল। মিনি বোমটা সাথে সাথেই ব্লাস্ট হয়। আর তখনই পুরো বাড়িটায় ভুম করে একটি শব্দে আগুন ধরে ওঠে। আবির তাড়াতাড়ি বাইকে ওঠে। প্রীতির কথা ওর খুব মনে পড়তে থাকে। সে বাইক ঘুরিয়ে প্রীতিদের বাড়ির দিকে যায়। কয়েক মিনিটের মধ্যেই সে প্রীতির বাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রীতি ঘুমোচ্ছে। আজ সে অনেকটা খুশি মনে ঘুমিয়েছে, কারণ আবিরকে অনেক দিন পর দেখেছে। আবির নিচ থেকে জোরে জোরে ডাকলো প্রীতির নাম ধরে। প্রীতি, ওই প্রীতি। প্রীতি চমকে উঠল। সে আবিরের ডাক শুনতে পায়। ব্যালকনিতে এসে দেখে আবির বাইকের সামনে দাঁড়িয়ে আছে। প্রীতি আর দেরি করে না, সে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে নিয়াজ সাহেব দাঁড়িয়ে আছে। প্রীতির দিকে তাকিয়ে রইলেন তিনি। প্রীতির চোখে পানি। প্রীতির মুখের দিকে তাকিয়ে নিয়াজ সাহেব বলল, যা, তোকে আজ আটকাবো না, তবে নিজে খেয়াল রাখিস, আর পারলে আবিরকে তোর মতো করে পাল্টে নিস। ছেলেটা কিন্তু কারো কথা শুনবে না এখন, সে তোর কথাই শুনবে। আবির এখন আর আগের আবির নেই। যা, ভালো থাকিস মা। প্রীতি দৌড়ে বেরিয়ে আসলো। আবিরকে দেখে কাছে এসে জড়িয়ে ধরল। আবির প্রীতিকে ছাড়িয়ে নিয়ে বলল, আর কাঁদতে হবে না, চল আমার সাথে। থাকতে পারবি তো আমার সাথে তুই? প্রীতি মুচকি হেসে বলে, পারবো, তবে তার আগে আমাকে তুমি করে বলতে হবে, না হলে থাকবো না। আবির মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর হাত ধরে বাইকের উপরে উঠালো। তখনই ওর ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে রিফাতের কল। রিফাত বলল, ভাই, অর্ককে খুঁজে পাচ্ছি না। অর্কের পিসি চেক করে দেখি ও ব্ল্যাক হাউস নামে কারোর সাথে যুক্ত আছে। তাদের সাথে প্ল্যান করা হলো ভিলেন এবং ডেভিলকে একসাথে ওর আন্ডারে নিয়ে যে কোনো একজনকে মেরে ফেলবে, না হয় একসাথে কাজ করবে।
অর্কসিউ ব্ল্যাক উইজেডের কাছে। আমার সাথে টেবিলে আছে। বিশাল কিছু হতে যাচ্ছে ভাই। আচ্ছা, আমি আসছি, মেইন রাস্তায় দেখা কর। আবির ফোন পকেটে রাখতে যাবে তখনই সাজিদের বাড়িতে থাকাকালীন যে মেসেজটা এসেছিল সেটা চোখে পড়ে তার। টমাসের মেসেজ। তাকিয়ে দেখে পোড়া বাড়ি লেখা। আবির বুঝতে পারে পোড়া বাড়ি নিয়ে কিছু একটা আছে। সে লোকেশনে পোড়া বাড়ির দূরত্ব দেখে নিল। তারপর বাইক স্টার্ট দিয়ে ফুল স্পিড তুলে টান দিতে থাকে। নিলয়ের দিকে উইজার্ড তাকিয়ে থাকে। সে বলে, নিলয়, আমার হয়ে কাজ করো, ডেভিলকে আবার ফিরিয়ে আনো। আমার জন্য কাজ করো, তাহলে বাঁচতে পারবে। কে তুমি? ডেভিলকে সহ্য করার সাহস আছে তোমার? মুখটা দেখতে চাই। খুব ভালো করে চিনো তুমি আর নেহা, কিন্তু দেখাবো একটু পর। খেলার তো এখনো অনেক বাকি আছে। আর মাইন্ড গেম খেলি। আমার দরকার $50,000 মিলিয়ন সোনা, যা একটি ঘরে আছে। সেই ঘরের সামনে মানুষ না থাকলেও এত বেশি হাই সিকিউরিটি অ্যালার্ম অ্যালার্ট করা। কোনো সাধারণ মানুষ যদি সেই লম্বা করিডোরে একবার যায়, আশেপাশের দেওয়াল থেকে পিস্তল, এয়ারগান বেরিয়ে গুলি করা শুরু করে দেবে। এর জন্য সেই সিকিউরিটি তোমাকে ভাঙতেই হবে, বাট তুমি একা পারবে না। এর জন্য দরকার ভিলেনকে। দুজনে মিলে এনে দেবে 50,000 মিলিয়নের গোল্ড, যা আমি ডার্ক ওয়েব বিক্রি করে দেব। রাজি থাকলে তোমরা সবাইকে যেতে দেব, আর না হলে সবাইকে মেরে ফেলবো। এখন সিদ্ধান্ত তোমার, কাজ আমার। রাজি থাকলে চলে এসো, না হলে মরার জন্য রেডি হও। কে তুমি? দেখতে চাই তোমাকে। এত তারা কিসের? কথাটা বলেই সে সিয়ামের বাম হাতে গুলি করে। সিয়াম মাটিতে পড়ে যায়। সবাই চিৎকার করে উঠল, শুধু নিলয় বাদে। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকের দিকে। নিলয় এখানে আসার আগে পুলিশ ফোর্সকে বলে এসেছে। উইজার্ড মাসুমের দিকে গুলি করতেই যাবে, তখনই পুলিশ এসে ঘিরে ধরে। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে হাসতে থাকে। অনেক বাড়ানো ঠিক না। আমার মধ্যে থাকা ডেভিলকে আমি অনেক আগেই মেরে ফেলেছি, তাই আমি কখনো তোমার হয়ে কাজ করব না। নিলয়, তুমি ভুল করলে বয়েস। উইজার্ডের কথা মতো, মানে বয়েস বলার সাথে সাথেই চারপাশ থেকে যেন গুলির বর্ষণ শুরু হতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই 30 জন পুলিশ মরে পড়ে থাকে মাটিতে। সবাই ভয়ে আঁতকে ওঠে। উইজার্ড হাসতে হাসতে বলে, মাইন্ড গেমটা তোমার থেকে শেখা। যাই হোক, তুমি এখন অনেক বোকা হয়ে গিয়েছো, কিন্তু তুমি। উইজার্ড কথাটা শেষ করতে পারল না। সে দেখে ওপাশে থাকা একটি ছেলের বুকে এসে গুলি লাগে, আর সে ধপ করে নিচে পড়ে যায়। উইজার্ড সামনে তাকায়, কাউকে সে দেখতে পারছে না। সাইলেন্সার লাগিয়ে গুলি ছোড়া সবাই দেখতে থাকে। আরও একটি গুলি এসে লাগে আরেকটি ছেলের বুকে, সেও মরে পড়ে যায়। উইজার্ড বলে, কে কে লুকিয়ে আমাদের লোককে মারছে? যেই মারুক, এবার খেলবো আমি। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। উইজার্ডের দিকে এগিয়ে এসে মুখ থেকে কাপড় সরাতে যাবে, তখনই নিলয়কে পিছন থেকে কে যেন লোহার রড দিয়ে পিঠে বাড়ি দেয়। নিলয় ঘুরে তাকিয়ে দেখে অর্ক দাঁড়িয়ে আছে। নিলয় ওর বুটে থাকা পিস্তলের দিকে হাত বাড়ায়। অর্ক বলে, সেখানে সবসময় পিস্তল থাকবে না ভাই, সরিয়ে দিয়েছি। তোমার সাথে থেকে টাকার পরিমাণটা অনেক কম ছিল, কিন্তু উইজার্ডের সাথে এসে তার ভাগ বিশাল পেয়েছি, তাই টাটা, বাই বাই। অর্ক কথাটা বলে নিলয়ের মাথায় রড দিয়ে বাড়ি দিতে যাবে, এমন সময় অর্কের মাথায় একটি বুলেট এসে লাগে। স্নাইপারের হেডশটে অর্ক মাটিতে পড়ে গেল। সবাই পিছনে তাকায়, দেখে কালো রুমাল বাঁধা একজন স্নাইপার হাতে এগিয়ে আসছে। উইজার্ডের লোক সবাই এসে পিছনে ঘিরে ধরে, কিন্তু তার কাছে আসার সাহস পাচ্ছে না। ডেভিলের পিছুটান আছে, তাই হয়তো সে তার শত্রুর সাথে আপোষ করলেও করতে পারে, কিন্তু ভিলেনের কোনো পিছুটান নেই, আর না আছে বন্ধু। আমার কাছে মাইন্ডের খেলায় কোনো বন্ধু নেই। আমি একাই খেলি। আমি আমার খেলায় রাজা, বাকিরা সব প্রজা। পৃথিবীতে টাকাকে বলা হয়ে থাকে দ্বিতীয় গড, কিন্তু আমার কাছে আল্লাহ একজনই, আর আমি জানি তিনিই আমাকে মৃত্যু দেবে। এখানে না আমি কাউকে চিনি, আর না আমাকে কেউ চেনে। পরোপকার করতে আসলাম, তবে তার পেছনে স্বার্থ আছে। ভিলেন স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। এখানে আসার স্বার্থটা হচ্ছে ভালোবাসা বৃদ্ধি।
প্রীতি বলেছিল যেন সব কিছু ছেড়ে দিয়ে ভালোভাবে থাকি, তাই শেষ কাজটা করতে আসলাম। 100 কোটি টাকা আমি সরিয়েছিলাম, যে টাকাতে আছে 2 নম্বরই মানুষের মালিকানা। গরিবদের রক্ত চুষে খাওয়া ব্যাংকটাকে শূন্য করেছি আমি। এজন্য অর্কের থেকে সকালে কেউ এসে টাকা নিয়ে যায়, সে টাকা আমার, আর সেটা ফেরত নিতেই আমি এসেছি। আমার 90 কোটি টাকা লাগবে, সো জলদি করো। তুমি কে বা এখানে ডেভিলকে সেটা জানার কোনো দরকার আমার নেই, শুধু আমার টাকা চাই। ভিলেনের কথা শুনে সবাই যেন হতবাক হয়ে যায়। নিলয় কোনো রকমে উঠে দাঁড়ায়। উইজার্ডের দিকে তাকিয়ে সে মুচকি হাসে। উইজার্ডের লোকদের হাতে থাকা পিস্তল নিচে পড়েছিল। নিলয় সেটা হাতে তুলে নিয়ে উইজার্ডের দিকে তাক করে। ট্রিগারে চাপ দিতেই যাবে, তখনই পিছন থেকে কে যেন আবার সেই রড দিয়ে নিলয়ের পায়ে বাড়ি দেয়। নিলয় মাটিতে পড়ে গিয়ে ঘুরে তাকায়, দেখে নেহা দাঁড়িয়ে আছে। নেহা জোরে জোরে হাসতে থাকে, হাসতে হাসতে বলল, Welcome, villain and devil. Welcome my wizard city. Guys, come. সবাই তাকিয়ে দেখে নেহা সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠল। পিছনে টমাস আর রবার্ট যেতে থাকে। নেহা উপরে দাঁড়িয়ে সবার দিকে তাকালো, মুচকি হেসে বলল, এবার নকল উইজার্ডের মুখ থেকে কাপড়টা খোলো। সবাই সেদিকে তাকিয়ে থাকে। নিলয় অবাক হয়, কারণ এটা হলো সাকিবের স্ত্রী, মানে সাকিব নেতা ছিল, নেহার ভাই ছিল। সেই এতক্ষণ উইজার্ডের ভূমিকা পালন করে। নেহা বলল, কেমন লাগলো মিস্টার ডেভিল অ্যান্ড ভিলেন? তোমাদের দুজনের সাথে মাইন্ড গেম খেললাম। আবির, মনে আছে তোমার ছোটবেলায় তোমার বান্ধবীর কথা? একই স্কুলে পড়তে। তখন একটি ছেলে তোমার বান্ধবীর ভিডিও করে ভাইরাল করে দেয়। সে ছিল আমার কাজিন। আর বড় হয়ে একটা সময় জানতে পারি হাবির নামে একটা ছেলের জন্য তার মৃত্যু হয়। খোঁজ নিয়ে তোমার ব্যাপারে জানতে পারি তুমিও একজন কম্পিউটার এক্সপার্ট। আর নিলয়, আমার ভাইকে মারার প্রতিশোধটা নেওয়ার জন্য এত কিছু করলাম। রবার্ট আর টমস তো ছিল আমার লোক। তোমাদেরকে ব্যবহার করার জন্য শুরু থেকে ব্যবহার করে থাকি। ভিলেন মানে আবির। তোর বোনের কথা মনে আছে? আমি সব জানি যে সে কোথায়। এখানে থাকা সবার খবর আমি জানি। আরিয়া এখন আমার নামের একটি ছেলের কাছে আছে। এতদিন সে জীবনের সাথে ছিল। জীবন তাকে প্রতি রাতে থাকে সব কাজ করলে আমার সাথে জীবন ভিক্ষা দিয়ে দেব, আর না করলে সোজা উপরে। আবির এক মুহূর্ত দেরি করে না। রাগে ওর কান মুখ জ্বালা শুরু করেছে। সে স্নাইপার তুলে নেহার দিকে তাক করে গুলি ছোঁড়ে। সাথে সাথেই নেহার সামনে টমাস চলে আসে। টমাসের বুকে গুলি লাগে। নিলয় কোনো রকমে বসা থেকে উঠে দাঁড়ায়, পিস্তলের ট্রিগারে চাপ দেয়। আবারও নেহার সামনে রবার্ট চলে আসে। দুজন মারা যায়। নেহা ও লোকদের অর্ডার করতেই যাবে, তখনই চারপাশ থেকে গুলি বর্ষণ শুরু হয়। নেহার সব লোকগুলো মাটিতে পড়া শুরু করে। তখনই একটি কালো গাড়ি সেখানে আসে। নেহা আর তার ভাবি সেখানে দাঁড়িয়ে আছে। কালো গাড়ির দিকে তাকায়। একটা মেয়ে অফিসার নামে। লাবণ্য আর রিশানও তাকিয়ে থাকে। মেয়ে অফিসারের দিকে তাকিয়ে আবির অবাক হয়, কারণ অফিসারটি হলো ফারিয়া। হ্যালো আবির, আমি কোনো পতিতা নই। আমি সিভিল একজন NSI অফিসার। ডেভিলের ব্যাপারে খোঁজে এখানে আসি, কিন্তু তোমার সাথে দেখা হয় হঠাৎ, সেটা অবশ্য কাকতালীয়ভাবে। এরপর তোমাকে একটু ভালো লাগতো, যে জন্য ফলো করা। কিন্তু তুমিও একজন হ্যাকার। তবে কিন্তু তুমি মানুষটা ভালো, তাই তোমার জন্য একটা গিফট আছে, দেখবা? ফারিয়া ইশারা করে। গাড়ির পিছনের দরজা দিয়ে দুজন লোক নামলো। আবির তাকিয়ে দেখে আরিয়া আর আমান দাঁড়িয়ে আছে। আবির আরিয়াকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। ওদিকে নেহা অবস্থা খারাপ দেখে কেটে পড়ার ধান্দা খোঁজে, কিন্তু লাবণ্য এগিয়ে গিয়ে তাকে আটকায়।
ফারিয়ার লোক এসে ওদেরকে হাত করা পড়ায়। ফারিয়া বলে, জীবনকে মেরে ফেলেছি আবির, আর কোনো চিন্তা নাই। আমি ওদের নিয়ে যাচ্ছি। মানুষ হিসেবে তুমি আর ডেভিল অনেক ভালো, তাই তোমাদেরকে আরও একটু সুযোগ দিলাম ভালোভাবে থাকতে। যাও, চলে যাও তোমরা, আমি ওদেরকে নিয়ে যাচ্ছি। ও আরেকটা কথা, রিশান তোমার মায়াকে তুমি খেয়াল রেখো। আবির তাকে অনেক ভালোবাসতো। তোমাদের সবার উপর আমার নজর ছিল, কারণ তোমাদের খবর বহু আগে থেকেই আমি জানি। মায়া আর আবিরের কোনো দোষ নেই, সবটাই পরিস্থিতির শিকার। ভালো থেকো সবাই। ফারিয়া চলে যায়। আবির আরিয়াকে পেয়ে খুশিতে কাঁদছে। রিফাত আসে সেখানে। প্রীতি এসে দাঁড়ায় আবির আর আরিয়ার পাশে। আবির আমানকে আগে থেকেই চিনত। সবাইকে পেয়ে আবির অনেক খুশি। সে রিফাতের গাড়ির দিকে এগিয়ে যায়। নিলয় পিছন থেকে ডাকে, ওই ভিলেন, কোথায় যাচ্ছ? জানি না। চলো আমার সাথে, আমার গ্রামে। বাবা মাকে বলবো তাদের বড় ছেলে হারিয়ে গেলেও আর একটা ছেলে খুঁজে পেয়েছি, আর সে আমার ভাই হবে। ঠিক আছে, তবে মনে হয় ওই লাবণ্য অফিসারটি তোমাকে ভালোবাসে। চোখে পানি তার। তাকে নতুন ভাবি বানিও, বিয়েটাও খাওয়া হবে। আমিও খাবো তোমার আর প্রীতির। আরিয়া আর আমানের বিয়েতে চলো তাহলে। ওকে, চলো। আবির নিলয়ের পাশে এসে দাঁড়ায়। এলান মাথা নিচু করে চলে যেতে থাকে। নিলয় আর আবির তাকে ডাকে। তাকেও ওদের সাথে থাকার কথা বলে। এলান এসে দুজনকে জড়িয়ে ধরে। সবাই এখন এক গন্তব্যে যায়।